শাহ সুজার বিরাট একটা নেভাল ফোর্স ছিল, ফ্লোটিলা যেটাকে বলে, প্রচুর নৌকো, হ্যাঁ, যুদ্ধপোত যাকে বলে আর কি। মানে ব্যবসা ব্যাপারটাকে উনি একচেটিয়া করে ফেললেন নিজের কাছে। লবণ আর চুনাপাথরের কথা, লবণ, চুনাপাথর তো তখন খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বারুদ ইত্যাদি তৈরিতে তখন চুনাপাথর, সল্ট পেটার যেটা। তো তারা পুরো এই আসামের যেই অংশটা, সেই অংশটাতে ছোটো 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 আউটপোস্ট বানালেন, এবং লাখাও বলে একটা জায়গা, মাজুলি দ্বীপ, এই জায়গাগুলোতে নিজেদের সেন্টার বানালেন। এই মতো অবস্থায় এলো বৃষ্টি আবার। তো আমাদের করদ রাজ্য শুধু নয়, এই যে আমাদের যুদ্ধের খরচ টরচ হয়েছে, এগুলোও সম্ভবত তোমাকে দিতে হবে। সেটার একটু ফিরিস্তিতি যে ওকে কি কি দিতে হয়েছিল। বেশ, 200 কিলো সোনা, 200 কিলো মাত্র, আচ্ছা, 3000 কিলো রূপো, 20টা হাতি। শুধু তাই নয়, তার একটি মেয়েকে মুঘল হারেমে পাঠাতে হবে। এই টাকাটা শুধু পাঠাচ্ছেন, বাকি কি কালেক্ট করেছেন? হ্যাঁ, কত কালেক্ট করতেন? প্রতিদিন শায়েস্তা খানের ইনকাম ছিল 2 লাখ টাকা প্রতিদিন। কিন্তু তারা কি করতো তাদেরকে, তারপরে আরাকানরাও তো অগ্নিদস্যু, তাদের হাতের চেটোটা ফুটো করে দিত, মারতো না ওদের। কেন? ওটা হচ্ছে মার্ক আর কি, যে এরা হচ্ছে আমাদের ক্যাপ্টিভ। পর্তুগিজ প্রতি ক্যাপ্টেন যে এদিকে আসবে তাকে 2000 টাকা করে, সেই সময় 2000 টাকা, এবং পার মান্থ 500 টাকা দেওয়া হবে। তো পর্তুগিজ অনেকে এদিকে চলে এলো, ও পার মান্থ টাকা দেওয়া হবে বলে। 1687তেই প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মুঘলদের যুদ্ধ হয়। তখন অরঙ্গজেব বুঝলেন যে আজিমুদ্দিনকে দিয়েও হবে না, আমাকে কোনো একটা নিজের আরো ভালো লোককে পাঠাতে হবে, তার নামে মুর্শিদাবাদ। হ্যাঁ, গুলাম মোস্তফা এত হেল্প করেছেন আলিবর্দিকে, গুলাম মোস্তফাকে বলা হয়েছিল যে বিহারটা তোমাকে দিয়ে দেবো, ডেপুটি গভর্নর বিহারের তোমাকে। 1 বছর চলে গেছে, গুলাম মোস্তফাকে দেওয়া হয় নেই নিভায়া। এইবার শুরু হচ্ছে সেই গল্প যে খুকু ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে। তাহলে সরকার বাহুদিনের ঘরে পাওনা মেটাবে কে আমার পিছে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আজকে 49তম এপিসোড বৈঠকের। প্রেমাশিস, দেখতে দেখতে 49-এ পৌঁছে গেলাম, হাফ সেঞ্চুরি হতে চললো। কিরকম লাগছে আপনার? আমি তো এখনো খেলছি, স্টেবল হচ্ছে মোটামুটি, বল এখন মোটামুটি ফুটবলের মতো। আমার কিন্তু মনে হচ্ছে হাফ সেঞ্চুরিটা একটা ওভার বাউন্ডারি দিয়ে করাই যায় না? হ্যাঁ, এটা বেটার হবে। তো আজকে একটা হোক, আজকে বাংলার ইতিহাস, তো বাংলার ইতিহাস শেষ করতে হবে, হঠাৎ শেষ করতে শুরু করেছি যখন। আর তার আগে যেটা আপনাদের বলি, আজকে 49 মানে এরপরে হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি মানে একটা ব্যাট ওঠানোর ব্যাপার আছে। এবার সেইটার জন্য আমরা যেটা করব, এটা হলো আমরা কিন্তু একটা লাইভ এপিসোড করব। 50তম এপিসোড আপনাদের সঙ্গে আমরা লাইভ থাকবো। সেই সময়, যেই সময় বৈঠকের এপিসোড রিলিজ হয়, ঠিক 9টার সময়, মঙ্গলবার দিন, মানে নেক্সট মঙ্গলবার 9টার সময়। এবং তাতে কিন্তু আপনাদের সঙ্গে কথা হবে ডিরেক্টলি। আপনাদের কমেন্টের চেষ্টা করব, যতগুলো কমেন্ট আনসার করা যায়, এবং চেষ্টা করব বিষয়টা যাতে দুই জায়গা থেকে লাইভ থাকতে পারি। একটা হলো ফেসবুক, একটা হলো ইউটিউব। তো এই আমাদের প্ল্যান। তো বাংলার ইতিহাস নিয়ে যেটা বইটার রেফারেন্স, বইটা দেখিয়ে দিই আমি একবার। এটা আমাদের কি জানি নাম ওর, সুনন্দ, তুমি এটাকে রিপ্লেস করে দিও যেভাবে করে থাকো। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবোই। এবার আমরা শেষে, এর আগে বাংলার ইতিহাসের শেরশাহ দখল করলো, শেরশাহ দখল করার পরে শেরশাহ তখন হুমায়ুন এসে ব্যাপারটা হলো ওই অবধি, মানে তখন মোগল শাসন শুরু হয়ে গেছে। এবং হুমায়ুনের পরে আরো যে সময়টা, আকবর, শাহজাহান, এবং তারপরে আমাদের আকবরের পর আকবর, শাহজাহান, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। সময়টাতে যা হচ্ছিল বাংলায়, সেটা হচ্ছে ওই বাংলার চিরাচরিত প্রথা মতে মূলত মুঘলের আন্ডারে একটা সুবা হিসেবেই ছিল। কখনো কখনো কেউ একটু বিদ্রোহ করছে, তাকে প্রশমন করা হচ্ছে, বিভিন্ন জন এসেছেন গেছেন। তো সেটা আমাদের মুঘল হিস্ট্রির সময় আমরা যতটুকু বলেছি, আপাতত এই স্ট্রেট লাইনটা টানার জন্য সেটুকুতেই থাকি আমরা। পরে এই সময়টা নিয়ে যদি গভীরে আলোচনা করতে হয়, করতেই পারি। তবে আমার মনে হয় এই পয়েন্টটা ইন্টারেস্টিং, যেই সময়টার থেকে শাহজাহানের মৃত্যু সংবাদের একটা গুজব চাউর হলো, তখন এই তার যে 4 ছেলে, অরঙ্গজেব, দারাশিকো, মুরাদ এবং শাহ সুজা, এই 4 জনই তখন ক্ষমতা দখলের লড়াইতে এগোলেন। এবং শাহ সুজা বাংলা থেকে রওনা দিলেন, ওদিকে মুরাদ গুজরাটের দিক থেকে আসছেন,
দারাশিকো তো দিল্লিতেই, অরঙ্গজেব দক্ষিণের দিক থেকে আসছেন। এই রকম পরিস্থিতির থেকে 1659 খ্রিস্টাব্দ, সেই সময়টার থেকে আমরা শুরু করি এবং শেষ বাংলায় ব্রিটিশদের আসা পর্যন্ত যে সময়টা। এবং এখানে অনেক ইন্টারেস্টিং গল্প আছে যে বাংলাতে যুদ্ধ বৃষ্টিকালে কেন করতে নেই, সেই গল্প আছে। বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কলকাতা কিভাবে এসে জুড়ে বসলো, সেই গল্প আছে। জগৎ শেঠ হঠাৎ করে এত ইম্পর্টেন্ট হয়ে গেলেন কেন, সেই গল্প আছে। কলকাতার কথা বললাম, জোব চার্নাক কলকাতা, এগুলো আছে। আরেকটা খুব ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে যে বাংলায় বর্গীয় আক্রমণ হয়েছিল কি হয়নি। হ্যাঁ একদমই, এটা একটা বিরাট, আজকাল তো এটা নিয়ে খুব চলছে। হ্যাঁ, মানে আমি বুঝি না যে একটা সিনেমা হিট হলো, পুরোপুরি ফিকশনাল সিনেমা, সেটার সেই স্রোতে গা ভাসানোর জন্যে একটা হিস্টোরিক্যাল ন্যারেটিভকে প্রশ্রয় দেওয়ার যে চেষ্টাটা, সেটার সত্য অসত্যটা একটু বোঝা দরকার আমাদের। এবং তার জন্যে বাংলায় মারাঠা হিস্ট্রি নিয়ে আলাদা করে আমরা আজকেই কথা বলে দেবো। বেশ বেশ, তার মানে আজকে একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে। চলো তাহলে, অ্যাকচুয়ালি 1606 থেকে সুবা বাংলা মানে মুঘল বাংলা শুরু, এবং সেটা 1771, ইফ আই এম নট রং, 1771 অব্দি চলেছে। 1765, হ্যাঁ মানে টেকনিক্যালি, কিন্তু 1757 পরে তো ওটা ব্রিটিশদের অধীনেই মোটামুটি, মানে 1700, হ্যাঁ তাহলে এটা দাঁড়াবে 1771 না, বোধহয় 1717 অব্দি এই পুরোটা চলেছে। তো তার মধ্যে আমরা শাহ সুজার ওই যে সময়টা, যে সময় 4 জন এগিয়েছে, তো এবার বাংলার কি হলো তখন? তো বাংলায় পাঠানো হলো অরঙ্গজেবের যে একেবারে খাস লোক মীর জুমলা, যার ব্যাপারে আমরা অনেক কথা বলেছি, যিনি বিরাট ধনী ছিলেন ইত্যাদি। মীর জুমলাকে পাঠানো হলো, মোহাম্মদ সুলতান অরঙ্গজেবের ছেলে এবং মীর জুমলা, এই দুজনকে। মীর জুমলা হচ্ছে জেনারেল, মোহাম্মদ সুলতান একজনকে তো থাকতে হয় হেড হিসেবে, এই দুজনকে পাঠানো হলো। এবার মীর জুমলা ঘোড়া টোড়া নিয়ে বিরাট সৈন্য নিয়ে এলেন। কিন্তু শাহ সুজার একটা অ্যাডভান্টেজ ছিল, উনি অনেকদিন ধরে বাংলার সুবাদার হয়ে ছিলেন, তো কাজেই বাংলার এই নদীমাতৃক অঞ্চলে যুদ্ধ করার জন্যে নৌকোর প্রয়োজন এবং নেভির দরকার। এটা শাহ সুজার বিরাট একটা নেভাল ফোর্স ছিল, ফ্লোটিলা যেটাকে বলে, প্রচুর নৌকো, হ্যাঁ যুদ্ধপোত যাকে বলে আর কি, সেগুলো, তার মধ্যে কামান টামান লাগানো, এই জিনিসটা ছিল। মীর জুমলার সেটা ছিল না। নৌবাহিনী ছিল, নৌবাহিনী, সেটা মীর জুমলার ছিল না। ইতিমধ্যে কি হলো যে একটা খবর এলো যে দেওরাইয়ের লড়াইতে, যেটা হচ্ছে তোর আজমেরের ওখানের লড়াই, সেটাতে নাকি দারাশিকো জিতে গেছে, এরকম একটা খবর চাউর হলো। চাউর হওয়াতে 5000 মতো রাজপুত এবং 2 জন মুসলিম জেনারেল মীর জুমলাকে ছেড়ে চলে গেলেন। আচ্ছা, যে এটা আমরা করব না। আর মীর জুমলা শাহ সুজা বুঝলেন যে এদের সাথে আমার তো ফোর্সের মেইন পার্টটা হচ্ছে নৌবাহিনী, তাহলে এদেরকে আমি বাধ্য করি, মীর জুমলার দলকে, যে নৌপথে আমার সাথে লড়াই করুক। সেজন্য তিনি চলে গেলেন গৌড়, মালদায়, যে এখানে এসে আমার সাথে লড়াই করো ভাই। এবার তো তার কাছে কিছু নেই, মীর জুমলার কাছে কোনো নেভাল ফোর্স কিছুই নেই, তো সে কিছুতেই লড়াই করে উঠতে পারছে না। এমন অবস্থায় তিনি বললেন যে আচ্ছা তাহলে একটা কাজ করি, আমার নেভাল ফোর্স নৌবাহিনীটাকে বাড়াতে হবে। নৌকো কোথায় পাবো? ব্রিটিশরা তখন আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, ওলন্দাজ মানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে। এদেরকে বললো তোমরা তোমাদের যে যুদ্ধ তরী বা এমনি যে নৌকো আছে সেগুলো আমাকে দাও। তারা হেল্প করলো মীর জুমলাকে তাদের এগুলো দিয়ে। তার সাথে সাথে উনি বিহারে ওনার বন্ধু মানুষ দাউদ খান, তাকে বললেন তুমি আমার হয়ে আরও রিক্রুট করো, আরও সৈন্য দরকার। তো বেশ সৈন্য টন্য রিক্রুট হচ্ছে। এমত অবস্থায় আবার একটা প্রেম কাহিনী শুরু হয়ে গেল সেখানে। প্রেম কাহিনী? বলেছিলাম আমি মুঘলের সময় যে মোহাম্মদ সুলতান অরঙ্গজেবের ছেলে, তার শাহ সুজার মেয়ের সাথে প্রেম হয়ে গেল। প্রেম এমন হয়ে গেল যে সে তাকে বিয়ে করার জন্য ক্যাম্প বদলে, দল বদলে সে চলে গেল শাহ সুজার দলে। মীর জুমলার অবস্থা আরও খারাপ, কি করে? এর মাঝে শুরু হলো সেই ঘটনা, সেটা হচ্ছে বৃষ্টি, বাংলার বৃষ্টি এবং নদীমাতৃক, নদী ফর্তি সব ফুলে ফেপে উঠছে। যেগুলো হয়তো দ্বীপের মতন অঞ্চল ছিল সেগুলো সব ডুবে গেছে, একদম যাওয়া আসাটা মুশকিল। তো মীর জুমলা বুঝতে পারছে না কিভাবে ম্যানেজ করবে বিষয়টাকে। এবং শাহ সুজা তখন কি করছে, তার যে সাপ্লাই লাইন সেগুলোকে সব কেটে দিচ্ছে। তার তো নৌকো আছে, তার তো ভয় নেই বৃষ্টি হওয়াতে, তার সাপ্লাই লাইন কেটে দিচ্ছে এসব করে কিছুতেই
হচ্ছে না। মীর জুমলা মানে অবস্থা খারাপ, মীর জুমলার অবস্থা বেশ খারাপ। তিনি হুগলি, মিদনাপুর এই অঞ্চলে কিছুটা অঞ্চল জয় করলেন, কিন্তু পেরে উঠছে না। যখন বৃষ্টি থামলো তখন এই দাউদ খান বিহারের তিনি আক্রমণ করলেন ওদিক থেকে শাহ সুজার ফোর্সকে এবং হারালেন। শাহ সুজার ফোর্সকে হারানোতে শাহ সুজা পালিয়ে একেবারে চট্টগ্রামের দিকে চলে গেলেন আরাকানদের কাছে। বেশ, চলে যাওয়ার পরে সেই সময় আবার মোহাম্মদ সুলতান ফিরে এসছে, না বাবা আমার ভুল হয়ে গেছে করে। তো মীর জুমলা তাকে বলছে তুমি যাও বাবার কাছে, বাবা বুঝবে। এরপরে সারা জীবন তাকে গোয়ালিয়র ফোর্টে মানে গৃহবন্দী করে রাখা হয়েছিল মোহাম্মদ সুলতানকে। সে একটা গেল। এবার মীর জুমলা ঢুকলেন এবং ঢাকাকে তার রাজধানী করলেন। এই মুর্শিদাবাদ থেকে মাকসুদাবাদ, তখন তো মুর্শিদাবাদ নাম হয়নি, মাকসুদাবাদ থেকে ঢাকায় তার রাজধানী হলো। কেন ঢাকায় রাজধানী হলো? কারণ পর্তুগিজরা এই যে শাহ সুজার যে বাহিনী ছিল এতে প্রচুর পর্তুগিজ ছিল। হ্যাঁ, কারণ ওটা তো ডাচ নিয়েছিল, মানে না, পর্তুগিজ হচ্ছে পর্তুগিজ যারা গোয়ার এরা। ও আচ্ছা। পর্তুগিজরা চট্টগ্রামের পোর্টের দিকে ছিল। ডাচ আর ব্রিটিশ এরা সাহায্য করছিল মীর জুমলাকে, পর্তুগিজরা ওদিক থেকে সাহায্য করছিল শাহ সুজাকে। তো পর্তুগিজ এবং আরাকান যারা চট্টগ্রামের দিকে, এদেরকে কন্ট্রোল করার জন্য আরাকান দস্যু যারা, হ্যাঁ এদেরকে কন্ট্রোল করার আর মানে রাজাই ছিল কিন্তু ওখানে। ঢাকায় উনি স্থানান্তরিত করলেন, কারণ পর্তুগিজরা মূলত জলদস্যু হয়ে উঠেছিল। জলদস্যু মানে সমুদ্রে নয়, এটা তো পুরো মানে ট্রেড হচ্ছে, যেহেতু বাংলাদেশ আর কি মানে অবিভক্ত বাংলা, পুরো নদীমাতৃক। হ্যাঁ, মানে এরকম ভাবে মানে ওইখান থেকেই তো নদীটা বেরিয়ে সমুদ্রে মিশছে। হ্যাঁ, তো এবার পুরো ট্রেডিংটা যা হচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে সব নদীপথে হচ্ছে। সেই পুরো নদীপথটা সমুদ্র অবধি এটা জলদস্যুদের কবলে, সেটা হচ্ছে পর্তুগিজ এবং আরাকান দস্যু। আচ্ছা, এদের কন্ট্রোল করাটা খুব জরুরি হয়ে উঠেছিল আর কি। তো এর আগে শাহ সুজা মানে এর আগে বেশ করাপশন ইত্যাদি বেড়ে উঠেছিল। তো মীর জুমলা সেগুলোকে একটু একটু থামালেন এবং অরঙ্গজেবও খুব খুশি হলেন যে বাহ একটা বেশ ভালো কাজ করেছো। তাকে খানি খান্নান, সিপা সালার ইত্যাদি সমস্ত বলে দিয়ে তাকে বললো যে তোমার দুটো কাজ আছে মূলত, একটা হচ্ছে কোচবিহার আর একটা হচ্ছে আসাম। এই দুটোকে তুমি মুঘলদের আন্ডারে নিয়ে এসো। সেখানে আসছি। তার আগে একটা জিনিস মীর জুমলা করলেন যেটার খুব ইম্পর্টেন্ট ভূমিকা থাকবে পরবর্তী বাংলার ইতিহাসে। সেটা হচ্ছে ইনি প্রচুর পরিমাণে মানে ব্যবসা ব্যাপারটাকে উনি একচেটিয়া করে ফেললেন নিজের কাছে। লবণ আর চুনাপাথরের কথা, লবণ চুনাপাথর তো তখন খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বারুদ ইত্যাদি তৈরিতে তখন চুনাপাথর, সল্ট পেটার যেটাকে বলে, সেটা লাগতো। তো হ্যাঁ, লবণ, চুনাপাথর এবং অন্যান্য গ্রেন যেগুলো সমস্ত হয়ে গেল যে একচেটিয়া। ব্রিটিশ যেখান থেকেই আসছে হোলসেলে উনি কিনবেন এবং লোকের কাছে বিক্রি করবেন নিজেরা। তারও অবস্থা বেশ ফুলে ফেপে উঠছে। এবং ব্রিটিশদের কাছ থেকে, ডাচদের কাছ থেকে প্রচুর পরিমাণে এক্সট্রা ট্যাক্স নেওয়া শুরু হলো, কারণ তাদের থেকে একবারে কাস্টমস নিচ্ছে, আবার তোমরা এখানে নৌকো লাগবে তার জন্য আবার ট্যাক্স দাও। এই করে ওদেরও রীতিমতো জীবন ওষ্ঠাগত প্রায়। এবার এবং তাদেরকে অনেকভাবে কাজেও লাগাচ্ছেন, কারণ শুধু তো হলে হবে না, ব্যবসা করতে হবে। মীর জুমলা নিজের জিনিসপত্র বিক্রি করবেন পার্সিয়াতে মানে ইরানে, তার জন্য ইউজ করছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌকো। আচ্ছা, এসব মানে তিনি ব্যবসাটাকে মোটামুটি একটা বেস হিসেবে নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ। এবার ঘটনা হচ্ছে যে আমরা যে ভাবি যে 1757তেই বোধহয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসলো, তার কিন্তু নয়। মানে এই সময় থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব ওতপ্রোতভাবে জড়িত এদের সাথে ব্যবসায়, ঠিক মুঘল এবং বাংলার যারা সুবেদার তাদের সাথে। তবে কিনা এদের ডাচদেরকে, ওলন্দাজদেরকে ইনি বেশি প্রেফার করতেন, সেই কারণে ব্রিটিশদের উপরে বেশি ট্যাক্স লাগাতেন। এসবও চলছিল। আচ্ছা, ঘটনা হলো কোচবিহার। এবার কোচবিহার রাজ্যটা এখন তো খুব ছোট হয়ে একটা পশ্চিমবঙ্গের জেলা মাত্র হয়ে উঠেছে, কিন্তু কামরূপ অঞ্চল মানে ইস্ট আসাম থেকে পুরো রংপুর বা আধুনা বাংলাদেশের রংপুর অব্দি এই পুরো অংশটা নর্থ বেঙ্গলের একটা বড় অংশ ছিল কোচবিহারের অংশ। কোচবিহার রাজার আন্ডারে। হ্যাঁ, কোচবিহার বড় জায়গা। হ্যাঁ, তো সেখানে কিছুদিন আগে আর কি, এই ঘটনার কিছুদিন আগে তাদের দুই ভাইয়ের মধ্যে শরিকি গন্ডগোলের ফলে কামরূপ মানে ইস্টার্ন আসাম যেটা আর কি,
লোয়ার আসাম যেটাকে বলে, সেই অংশটা দুর্লভ নারায়ণ বলে আরেকজন, এই বংশেরই আরেকজন, সে শাসন করছিল। আচ্ছা। আর কোচবিহার ইন্ডিপেন্ডেন্ট একেবারে স্বাধীন রাজ্য, সেটা প্রাণনারায়ণ শাসন করছেন। প্রাণনারায়ণ। তো এবার দুর্লভ নারায়ণকে হারিয়ে টারিয়ে দুর্লভ নারায়ণ ওখানে কিন্তু মুঘলদেরই সুবাদার। বেশ। কোচবিহারটা স্বাধীন। যখন এই ডামাডোল চলছে যে শাহজাহান মরে গেছে বোধহয় হয়েছে, তখন কি হয়েছে, তখন প্রাণনারায়ণ আক্রমণ করেছে ইস্ট আসামে, যে ওটাও আমাদের মধ্যে নিয়ে নি, কোচবিহার রাজ্যেরই তো পার্ট। আচ্ছা আচ্ছা। নিয়ে ফেলেছেন, তো দুর্লভ নারায়ণ হেরে গেছেন। এদিকে ডামাডোলের বাজারে অহোম যারা ছিল, অহোমরাও গৌহাটি অবধি এসে নিজেদেরকে স্থাপনা করে ফেলেছে, আমাদের রাজত্ব, সবাই স্বাধীন। এবার তো মীর জুমলাকে যেতে হবে সেখানে। তো মীর জুমলা গেলেন কোচবিহারে, আরামেই হেরে গেলেন। মানে কোচবিহারে খুব একটা বেগ পেতে হয়নি, লড়াই একটা হয়েছিল বটে, তবে 5.5 লাখ টাকা আমি দেবো এরকম একটা কথা হয়েছে যে কোচবিহারের রাজা দেবেন, এবং ওখানে ওনাদের নিজস্ব ইস্পাহানদার বেগকে রেখে চলে গেছেন আসামের দিকে। আসামের যুদ্ধটা খুব ইন্টারেস্টিং। আসামের যুদ্ধটা ইন্টারেস্টিং এই কারণে, আসামের তখন জয়ধ্বজ হচ্ছে রাজা। প্রথমত আসামের এদের কি হলো যে আসামের বাহিনীর মধ্যে কলেরা উপদ্রব দেখা দিল। বৃষ্টিকাল, বৃষ্টির সময়, মানে বৃষ্টির ঠিক আগে আর কি, কলেরার উপদ্রব দেখা দেওয়াতে এদের বাহিনীর প্রচুর মানুষ মারা যাচ্ছেন। তখন জয়ধ্বজ রাজা আর কি, অহোম রাজা যে, সে পালিয়ে নামরূপ মানে পাহাড়ে উঠে গেছে, এরা রয়ে গেছে নিচে, এবং প্রচুর সম্পদ সে পেয়েছে। পুরো এদের যে পুরো নৌবাহিনীটা, সেখানে ধর 82টা হাতি, হ্যাঁ, 3 লক্ষ টাকা, এটা অহোমের 1000-এর ওপরে নৌকো, এগুলো সব মীর জুমলার আন্ডারে চলে এসছে। আচ্ছা। কিন্তু ঘটনা হচ্ছে মীর জুমলা বুঝছেন যে আমি জায়গাটা তো পেলাম, কিন্তু রাজাকে তো হারানো গেল না। রাজাকে না হারিয়ে এদেরকে যদি করদরাজ্য না বানাতে পারি, বা এদের থেকে যদি রাজার রাজকোষ থেকে কিছু টাকা না থাকে, তাহলে তো লাভ নেই। তো রাজাকে হারাতে হবে। তো তারা পুরো এই আসামের যেই অংশটা, সেই অংশটাতে ছোটো 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 আউটপোস্ট বানালেন, এবং লাখাও বলে একটা জায়গা, মাজুলি দ্বীপ, এই জায়গাগুলোতে নিজেদের সেন্টার বানালেন। এই মতো অবস্থায় এলো বৃষ্টি, আবার ভেসে গেল পুরো আসাম। লোয়ার আসাম তো পুরো পাহাড়ের নিচে ভ্যালি, এটা পুরো ভেসে যায়, এখনও হয়, আপনারা জানেন, পুরো ভেসে গেছে। ভেসে যাওয়াতে এবার যারা এসছিল মীর জুমলার সাথে, তারা তো সব নর্থ ইন্ডিয়ান লোকজন, সেনা, ঘোড়ায় চড়ে তারা হচ্ছে লড়াই করবে। তারা তো জানে না কি করে লড়াই করতে হয় এই বর্ষার মধ্যে। তাদের সমস্ত আউটপোস্টগুলো এক একটা আলাদা আলাদা দ্বীপের মতন হয়ে গেছে, কমিউনিকেটই করে উঠতে পারছে না। নৌবাহিনীর এতগুলো বোট পেয়েছি, এতগুলো নৌকো পেয়েছি, সেগুলো দিয়ে লড়াই কি করে হবে তো জানে না এরা, কোনো আইডিয়াই নেই। হ্যাঁ, এই সময় বারবার আসতে থাকলো আসামের এরা, রাত্রিবেলা করে অ্যাটাক করতো, এক একটা করে আউটপোস্ট দখল। আচ্ছা, এই চলছে। মানে এমন অবস্থা লিখছেন যে বৃষ্টি হয়েছে, এরা কি করবে বুঝতে পারছে না। মীর জুমলা বাহিনী, ঘোড়া এবং যার সৈন্যরা, এরা কোমর জলে দাঁড়িয়ে আছে সারা রাত। এমন অবস্থা, আহোমের এরা অ্যাটাক করছে রাত্রিবেলায়, বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা। আর আহোমের এক সেনাপতি ছিলেন বাদুলি ফুকন বলে, বাদুলি ফুকন দুর্দান্ত, মানে তার আন্ডারেই পুরো অ্যাটাকটা হচ্ছে আর কি। এই মতো অবস্থায় আবার এদের মধ্যে দেখা দিল এক ধরনের মহামারী, একটা অদ্ভুত অজানা জ্বর, মানে মুঘলদের মধ্যে বৃষ্টি টিষ্টি বর্ষাকালে যেরকম অচেনা জ্বর কোনো একটা, তো ডেঙ্গু হতে পারে, কিন্তু তখন ওরা অজানা জ্বরই বলতো, স্বাভাবিক। হ্যাঁ, তো সেই অজানা জ্বরে প্রচুর লোক মারা টারা যাচ্ছে, খুব মুশকিল। এমন সময় বৃষ্টি তো শেষ হয়ে গেল, একটা সময় তো শেষ হবে, শেষ হয়ে গেল। তখন মুঘল আর্মি কিন্তু আবার, মুঘলদের মধ্যে একটা যে লড়াই, আচ্ছা, তার মধ্যে হচ্ছে এদেরকে ভাত খেতে হচ্ছে। ভাত খেতে তো অভ্যস্ত নয় নর্থ ইন্ডিয়ান সৈন্যরা, ঘোড়াকেও চাল খেতে হচ্ছে, ঘোড়া টোড়া মরে যাচ্ছে সব খেয়ে, এদের অবস্থা খারাপ, খুব বাজে অবস্থা। কিন্তু বৃষ্টি শেষ হওয়ার পরে যে বাদুলি ফুকন, যে আসামের জেনারেল ছিল, সে যোগ দিল মীর জুমলার দলে। সে যোগ দেওয়াতে এদের শক্তি বৃদ্ধি পেল, এবং এরা হারিয়ে দিলেন আসামের রাজা জয়ধ্বজকে। না হলে হারানো মুশকিল ছিল। এবং বললো যে তুমি এবার তো আমাদের করদ রাজ্য শুধু নয়, এই যে আমাদের যুদ্ধের খরচ টরচ হয়েছে, এগুলোও সম্ভব তোমাকে দিতে হবে। সেটার একটু ফিরিস্তি দিই যে ওকে কি কি দিতে হয়েছিল। বেশ, 200 কিলো সোনা। 200 কিলো মাত্র? আচ্ছা।
3000 কিলো রূপো, 20টা হাতি, এটা তৎক্ষণাৎ দিতে হবে। তৎক্ষণাৎ দিতে হবে। দেয়া হলো। শুধু তাই নয়, তার একটি মেয়েকে মুঘল হারেমে পাঠাতে হবে। এবং তারপর প্রতি বছর তাকে আরো 150 কিলো সোনা দিতে হবে, 150 কিলো রূপো দিতে হবে। প্রতি বছর 150 কিলো রূপো দিতে, বাবা। এটা হলো। তো তারপর না, একটু ভুল বললাম, প্রতি বছর 3000 কিলো করে রূপো দিতে হবে। 3000 কিলো, তাই বল। এবং 90টা করে হাতি দিতে হবে। বাহ। এরকম একটা চুক্তি করে তো অহোমটা বাঁচলো, মানে জয়ধ্বজ এবং তার ফ্যামিলি বাঁচলো, কিন্তু জয়ধ্বজ ভেঙে পড়লেন এবং মারা গেলেন শোকে দুঃখে। মজাটা হলো যে মীর জুমলা তো সেই রকম একটা যুদ্ধ জিতলেন এতদিনের কষ্টের ফলে, কিন্তু ওই যে অজানা জ্বর, ফেরার পথে উনি অজানা জ্বরে নিজে মারা গেলেন। ওই জন্যই বেশি দিন শাসন করতে পারেননি না। তো মীর জুমলা এই 2-3 বছর, কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পিরিয়ড, কারণ হচ্ছে অহোমটা এদের আন্ডারে চলে এসছে। কুচবিহারের একটা বড় ঘটনা হলো। 61 থেকে 64-এর মধ্যে অনেকটা কাজ করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ। তো এই হয়ে গেল অবস্থা মীর জুমলার। এরপর ওই দাউদ খান যে বিহারের, সে তার ছেলে দিলির খান ইত্যাদি অনেকে হচ্ছেন, কিন্তু মীর জুমলা যে কঠোর ব্যাপারটা ছিল, মীর জুমলা তো অরঙ্গজেবের রাইট হ্যান্ড ম্যান, কাজে তার একটা আলাদাই, এমনি অরঙ্গজেবের রাইট হ্যান্ড ম্যান হয় না, রাইট হ্যান্ড ম্যান হয়নি তিনি। তো সে সেরকমই একটা মানে কঠিনভাবে সে অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছে। এ চলে যাওয়াতে এবার সবাই দেখলো মানে ওই কি বলে সাপের 5 পা দেখা, হাতির 5 পা দেখা বলেন না, সেরকম একটা অবস্থা হলো। যে যেখান থেকে পাচ্ছে লুট করছে, লোকজনের উপরে যা খুশি ট্যাক্স লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিছু লোক তো চলে গেছে দিল্লিতে, কারণ অরঙ্গজেব তো ততদিনে বসে গেছেন সিংহাসনে, চলে গেছে। জমিদারদেরকে যথেচ্ছ জমি টমি দিয়ে বলছে যে যত খুশি ট্যাক্স কালেক্ট করো। এই সব চলছে মানে আর কি, প্রচন্ড অত্যাচার। আর ওই মনোপলি যেটা মীর জুমলার আমলে শুরু হয়েছিল, সেটা সবাই মিলে করা শুরু করলো। আচ্ছা, মানে ব্যবসায়িক একচেটিয়া ব্যবসা। এসব করতে করতে অরঙ্গজেবও দেখছেন যে অরঙ্গজেবের ব্যাপারে আমরা আর যাই বলি না কেন, এই ব্যাপার এই নিয়ে তো কোনো কথা হবে না যে অরঙ্গজেব খুব স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তো অরঙ্গজেব পাঠালেন তার আরেক তখন যে রাইট হ্যান্ড ম্যান, তার নাম হচ্ছে শায়েস্তা খান। সেটা খুব ইম্পর্টেন্ট একটা লোক, খুবই ইম্পর্টেন্ট। এবং কেন ইম্পর্টেন্ট সেটা আমরা আসবো, কারণ শায়েস্তা খান, কিন্তু শায়েস্তা খান যখন এসে পৌঁছলেন অ্যাকচুয়ালি বাংলায়, তখন তিনি বৃদ্ধ, তার বয়স হয়ে গেছিল 63 বছর। এবং এরপরে শায়েস্তা খান কিন্তু 22 বছর শাসন করেছেন সুবেদার হিসেবে, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন নবাব টবাব কিছু নয়। স্বাধীন আবার নবাব কি, নবাব মানে স্বাধীন হলে পরে তাকে সুলতান বলবে বা বাদশাহ বলবে, নবাব মানে হচ্ছে সে গভর্নর, ঠিক, সে ট্যাক্স পাঠাবে এখান থেকে। তো যাই হোক, শায়েস্তা খান 22 বছর বাংলা শাসন করেছেন, কিন্তু এসেছেন যখন তখনই 63, 22 না 24, এবার সেই কারণে তার কোনো মানে তখন আর যুদ্ধ বিগ্রহ করে আবার এসব জিতবো টিতবো এই উৎসাহ উদ্দীপনা তার মধ্যে ছিল না। তার বয়সজনিত কারণেই নেই, বয়সজনিত কারণে নেই, মানে হয়ে গেছে তো, ভোগের অনেকটা দেখে ফেলেছি আমি, এবার তো আমার আরাম করার সময়। তো তিনি আরামই করছেন, বিরাট তার হ্যারেম, সেই হ্যারেমেই উনি সময় কাটাতেন সারাটা সময়, প্রচণ্ড লাক্সারিয়াস লাইফ। মানে সেই সময় বলে যে, কারণ ওই মনোপলি যেটা ব্যবসায়িক একচেটিয়া ব্যাপারটা শায়েস্তা খানও চালু রাখলেন, এবং যেভাবে লোকজনকে বলেন যেভাবে পারো তুমি যত করে পারো রাজকোষ ভরো, ট্যাক্স রাজকোষ ভরো। এরও একটা আরাকানদের হারিয়ে চট্টগ্রাম দখল সেখানে। তো এ প্রতি বছর 5 লক্ষ টাকা ট্যাক্স পাঠাতো অরঙ্গজেবকে। ও মানে তার মানে এটাই হলো পাঠানোর ট্যাক্স, তার মানে কত ট্যাক্স কালেক্ট করতো? 5 লক্ষ টাকা পাঠাতো, আর 1 লক্ষ টাকা জিজিয়া আলাদা করে পাঠাতো। এই 6 লক্ষ টাকা প্রতি বছর যেত এর কাছে, মানে প্রধান রাজকোষে। কেন যেত এত টাকা? তার কারণ হচ্ছে যে অরঙ্গজেব তখন দক্ষিণে যুদ্ধে ব্যস্ত, মারাঠাদের সাথে, গোলকোন্ডা, বিজাপুর, এই যুদ্ধের পুরো ফান্ডিংটা হতো বাংলা থেকে। আচ্ছা। আর সেই কারণেই এত বেশি ট্যাক্স, সেই কারণেই এত বেশি মানে যেভাবে পারো টাকা দখল করো, এটা ছিল। কিন্তু যেটা কালেক্ট করতেন সেটার এটা কিছুই নয়,
সেটাই তো বলছি, এই টাকাটা শুধু পাঠাচ্ছেন, বাকি কি কালেক্ট করেছেন? হ্যাঁ, কত কালেক্ট করতেন প্রতিদিন? শায়েস্তা খানের ইনকাম ছিল 2 লাখ টাকা প্রতিদিন। মানে 60 লাখ টাকা মাসে সেই সময়, এবং তার অর্ধেকটাই খরচা হতো তার আর আমোদ প্রমোদ ইত্যাদিতে। বাহ, বিউটিফুল। একজন এস্টিমেট করেছেন যে শায়েস্তা খানের প্রথম 13 বছরের শাসনে তার সম্পদ ছিল 38 কোটি টাকা সেই সময়। 1662-63 হবে। তুই ভেবে দেখ, 38 কোটি টাকা হচ্ছে সম্পদ একজনের। বাপরে। তো রয়্যাল লাক্সারিতে জীবন টিবন কাটছে। কিন্তু আবার ঘটনা ঘটেছে কি, কোচবিহারে যে ইসফান্দিয়ার বেগকে রেখে দিয়েছিলেন, এরাও এই অত্যাচারটা করছিল। তাতে লোকজন হয়ে উঠেছে, খেপে উঠেছে ওখানকার যারা, তারা আবার প্রাণনারায়ণকে ডেকে এনেছে, প্রাণনারায়ণ আবার এসে এদিকে সরিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তখন আবার কোচবিহার স্বাধীন, তো কাজে আবার শায়েস্তা খানকে কিছু লোক পাঠাতে হলো এবং কোচবিহারকে সম্পূর্ণভাবে দমন করে কোচবিহার এসে গেল মুঘলদের আন্ডারে। এই একটা হলো। এবার চট্টগ্রামে বলেছিলাম যে এই পর্তুগিজ দল এবং আরাকান জলদস্যুরা সাংঘাতিক একটা উৎপাত আরম্ভ করে দিয়েছে। এদেরকে দখল না করলে, মানে এদেরকে শায়েস্তা না করলে পরে শায়েস্তা খানের খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। আর এইটা হলো তোর ওই মীর জুমলা মারা যাওয়ার পর এরা আবার জেগে উঠেছে। হ্যাঁ, মানে এরা পুরো ঢাকা অবধি ব্যবসা করতেই দিচ্ছে না, যখন তখন জলদস্যুর মতন আক্রমণ করে দিচ্ছে। এবং পর্তুগিজ মানে ইউরোপিয়ান, এদের তো মানে গান পাউডার, মানে গান ফোর্স আর কি খুব বেশি, ফায়ার পাওয়ার খুব বেশি, এদেরকে শায়েস্তা করা তো মুশকিল। তো এবং এরা জলদস্যু যে অদ্ভুত ছিল, এরা ধরতো, জলদস্যু মানে শুধু কিন্তু লুট করতো না, এরা প্রচুর মানুষজন, আশেপাশের গ্রামগঞ্জ সমস্ত লুট হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। লুট করে প্রচুর মানুষজনকে ধরতো। হ্যাঁ, পুরুষ নারী নির্বিশেষে মানুষজনকে ক্যাপটিভ আর কি দখল করলো। তার কারণ আছে। কিন্তু তারা কি করতো তাদেরকে, তারপরে আরাকানরাও তো ওরকমই দস্যু, এদের হাতের চেটোটা ফুটো করে দিত, মারতো না ওদেরকে। কেন? ওটা হচ্ছে মার্ক আর কি, যে এরা হচ্ছে আমাদের ক্যাপটিভ। হাতের এখানে ফুটো করে এখানে একটা বেত ঢুকিয়ে দিত। আচ্ছা। ফুটো করা হলো, করে একটা বেত ঢুকিয়ে দিল, ওটা হচ্ছে চিহ্ন যে এরা হচ্ছে আমাদের লোক। বাপরে। এ করে এদেরকে নৌকোর মধ্যে রেখে দিত, কোনো রকমের আদমরা হিসেবে এদেরকে নিয়ে যেত। পুরুষ যারা হতো তাদেরকে, মানে এদের এবার ভাগ হতো আরাকানদের মধ্যে এবং পর্তুগিজদের মধ্যে। পর্তুগিজ যাদেরকে ধরতেন পর্তুগিজরা, তারা তাদেরকে বিক্রি করতেন দাস হিসেবে। আচ্ছা। একেবারে তোর এই ওলন্দাজ, ব্রিটিশ, ফ্রেঞ্চ, এদের কাছে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। পর্তুগিজরা এটা করতেন। আর যারা মগ মানে আরাকান, তারা এদেরকে দাস হিসেবে বিক্রি করতো না, তারা পুরুষদেরকে কাজে লাগাতো এগ্রিকালচারে, কৃষিকাজে, চাষবাসের জন্যে, যেভাবে আমেরিকায় হতো আর কি সেভাবে। আর মহিলাদেরকে কেউ দাসী, কেউ সেবাদাসী, কেউ কনকিউবাইন ইত্যাদি হিসেবে ব্যবহার করা হতো। হ্যাঁ, এবং এদেরকেই বলা হতো মগ। এবং যেই মগ থেকে মগের মূল এসেছে, সেটার মানে ইয়েটা হলো অরাজকতা এতটাই ছিল। হ্যাঁ, বিরাট অরাজকতা অবস্থায় বা শায়েস্তা খানকে দিয়ে এটা তো ঠিক করতে হবে। তো তিনি বললেন যে এদেরকে শায়েস্তা করার জন্য তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নৌবাহিনী বানাতে হবে। তো তিনি প্রথমে একটা নৌবাহিনী বানালেন। আচ্ছা, এর মধ্যে একটা সন্দ্বীপ বলে একটি দ্বীপ আছে, এখনো ওদিকে আছে, সন্দ্বীপ দ্বীপটা দখল করে নিয়েছে পর্তুগিজ এবং আরাকানরা। আচ্ছা, তো ওটাকে দখল করতে হবে। ইনি কি করলেন যে ইনি প্রথমেই ওদিকে লড়াই করতে গিয়ে পর্তুগিজদেরকে এদের দলে টেনে নিলেন, শায়েস্তা খান নিজের দলে টেনে নিলেন টাকা দিয়ে। আচ্ছা। পর্তুগিজ প্রতি ক্যাপ্টেন যে এদিকে আসবে তাকে 2000 টাকা করে, সেই সময় 2000 টাকা, এবং পার মান্থ 500 টাকা দেওয়া হবে। তো পর্তুগিজ অনেকে এদিকে চলে এলো। ও পার মান্থ টাকা দেওয়া হবে বলে পর্তুগিজ অনেকে এদিকে চলে এলো। আর আর এরা নিজেরাও বানিয়েছেন নৌবাহিনী, প্রায় 300 মতো নৌকো নিয়ে। এটা নিয়ে তারপরে কর্ণফুলী নদীর কাছে এদের লড়াই হলো এবং আরাকানরা হেরে গেলেন। তখন চট্টগ্রাম দুর্গ এনে দখল করে ফেলেছেন। বেশ, তার মানে চট্টগ্রাম দখল হলো সম্ভবত 1766 না 1666। হ্যাঁ, 1666 খ্রিস্টাব্দে চট্টগ্রাম দখল হলো এবং চট্টগ্রামের পুনর্নামকরণ হলো ইসলামাবাদ। হ্যাঁ, আচ্ছা। এই হলো। এর মাঝে অরঙ্গজেবের এক ছেলে, আজম নাম, মোহাম্মদ আজম,
তার ইচ্ছে হলো যে এই সুজার ছেলে ওখানে, সুজা তোর সেই অর্থে কাকা হয়, সে ওখানে সুবেদার হয়ে খুব আমোদ প্রমোদ করেছে। বাংলা তো মানে মুঘল আমলে বাংলা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধশালী জায়গা। তুই ভাবতে পারছিস আওরঙ্গজেবের পুরো যুদ্ধের খরচাটা, ফান্ডিংটা বাংলা থেকে যাচ্ছে। আমিও ওখানে সুবেদার হব বায়না করলেন, এবং মোহাম্মদ আজম খুব প্রিয় পাত্র আর কি আওরঙ্গজেবের, তো তাকে বানানোও হলো। সে গিয়ে ওখানে এমন অরাজকতা আরম্ভ করেছে যে তাকে সরিয়ে আবার শায়েস্তা খানকে আনতে হয়েছিল। তো এই সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ব্রিটিশদের সাথে প্রথম যুদ্ধটা শুরু হয়, প্রথম লড়াইটা হয়। আচ্ছা, মানে এটা 1657 আগে? হ্যাঁ হ্যাঁ, 1757 অনেক আগে, 1757 আগে। এটা 1651 খ্রিস্টাব্দের কথা। 1658 মানে প্রায় 60-65 বছর আগে। 70 বছর, হ্যাঁ 70 বছর আগে। কি ছিল, তখনও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় খুব বড় ব্যবসা করতে পারতো না, ওলন্দাজরাই বড় ব্যবসা করতো, কারণ শায়েস্তা খানও তাদেরকেই প্রেফার করতেন। মূলত ব্যবসা করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওড়িশার থেকে, ওড়িশার বালাসোর থেকে ব্যবসাটা করতেন। এর মাঝখানে ওই ইংল্যান্ডের সাথে হল্যান্ডের একটা যুদ্ধ হয় ডাচদের সাথে, তার কারণে এরা মোটামুটি ভেবেই ফেলেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে বাংলা থেকে ব্যবসা গুটিয়ে নেবো আমরা ওড়িশা থেকে অল্প আস্তে করছি, আর ম্যাড্রাস তো ওদের মেইন সেন্টার। তো এটা চলছে। কিন্তু আওরঙ্গজেব আসার পরে আওরঙ্গজেব চাইতেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকুক, কারণ এটা থাকলে পরে অর্থনীতির উন্নতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য বেশি হচ্ছে, তো চাইতো যে সবাই থাকুক। এ থাকাতে আবার বলে তখন ব্রিটিশরা চালু রাখে। কিন্তু উইলিয়াম হেজ বলে যে এজেন্ট এসে পৌঁছয় হুগলিতে, তখনও কিন্তু কলকাতার কোনো নামগন্ধ নেই, হুগলির তীরে ডাচদেরও ছিল, এদেরও ছিল, ব্রিটিশদেরও ছিল। উইলিয়াম হেজ এসে দেখলেন যে মুঘল অফিসাররা প্রচণ্ড অত্যাচার করছে, বিশেষত বালচাঁদ বলে একজন ওখানে যে ট্যাক্স কালেক্টর, সে যা তা নামে আর কি ট্যাক্স কালেক্ট করছে, যখন যা তা অ্যামাউন্টের ট্যাক্স কালেক্ট করছে। এটার কোনো নিয়ম নেই, কারণ শাহজাহানের সময় অবধি একটা ফরমান ছিল যে কতটা ট্যাক্স কালেক্ট করা যাবে, এরা কিচ্ছু মানছে না, অনেক চেষ্টা করেছে। শেরশাহ ছিল, শেরশাহর সময় তো ট্যাক্স কালেকশনটা একটা ইয়েতে ছিল, কিন্তু ব্রিটিশরা তো এসছে জাহাঙ্গীরের পর। হ্যাঁ, তো ব্রিটিশদের থেকে শাহজাহানের সময় একটা ফরমান ছিল কত ট্যাক্স কালেক্ট করা যাবে। আচ্ছা, হ্যাঁ, এরা কিচ্ছু মানছে না। তো উইলিয়াম হেজ গেলেন ঢাকায়, যে না আমি গিয়ে নবাবের সাথে কথা বলি, কি ব্যাপার এরকম ভাবে। তো শায়েস্তা খান কিছু কথাবার্তা বলে ছেড়ে দিলেন, না সেরকম কিছু বড় ব্যাপার নয়, আমি ফরমানটা আবার লিখে দিচ্ছি তোমাদের উপর যেন অত্যাচার নয়। ফিরে এলেন, কিচ্ছু হয়নি, সেম হচ্ছে, অত্যাচার চলছেই। 1678 তখন এরা লিখলেন লন্ডনে যে আমাদেরকে লোক পাঠাও, তো সেনা পাঠাও, এভাবে মানে সিধি উংলিশে ঘি নেই নিকলেগা টাইপ আর কি, এরা সোজা কথার মানুষ নয়, আমাদেরও একটা বল থাকতে হবে, কারণ এদের কাছে তো ফোর্স আছে, আমরা যে মানা করবো এরা তো এসে মারধর করবে। তো এসে পৌঁছলো 3 তরি সৈন্য এসে পৌঁছলো। মানে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্স কেন ইন্ডিয়াতে, একটা বাণিজ্য সংস্থা, তার কেন ফোর্স দরকার হবে, যে কারণে 1757-তে তারা যুদ্ধ করতে পারল। একদম। তো কেন ফোর্স, এই ফোর্স আসা শুরু হলো, 3 তরি এলো। এবার শায়েস্তা খানও দেখলেন ও এদের ফোর্স এসে গেছে, তাহলে তো আমাকেও পাঠাতে হয়। মোটামুটি এদেরও 3000, শায়েস্তা খানও 3000 মতন লোক পাঠালেন। মোটামুটি একটা যুদ্ধ লাগবো ভাব। এমন সময় হুগলির বাজারে একটা কোনো সামান্য জিনিস নিয়ে একটা ঝামেলা লাগে, এবং সেটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যায় যে মুঘলরা পুরো ফ্যাক্টরি জ্বালিয়ে দেয়, ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো ফ্যাক্টরিটা জ্বালিয়ে দেয়। আচ্ছা, ব্রিটিশরাও ছেড়ে দেওয়ার পাত্র না, ওদের কাছে সৈন্য আছে, ওরাও ওদের কামান থেকে বম্বার্ডিং শুরু করে, সারা রাত বম্বার্ডিং শুরু করে। এবং তখন ওরা বোঝে যে আচ্ছা বম্বার্ডিং তো ভালো কথা হচ্ছে, আমরা শহরটাকে তছনছ করে দিচ্ছি, কিন্তু আমাদের এখান থেকে তো আর ব্যবসা করতে পারবো না। এটা হুগলিতেই হচ্ছে, হুগলিতে হচ্ছে এটা। হুগলি তখন একটা শহর, হ্যাঁ, বড় পোর্ট, মানে ওটাই মেন পোর্ট, ওটাই মেন, একদম একদম। বেশ, তো তারা তাদের পাত্তারি গুটিয়ে সেই রাতে চলে এলেন সুতানুটিতে। আচ্ছা, 20 মাইল করে মানে সেল করে চলে এলেন সুতানুটিতে। 20 ডিসেম্বর 1686 এই প্রথম ব্রিটিশরা সুতানুটিতে এসে নিজেদের ঘাঁটিটা গাড়লেন। আর ব্রিটিশ ফৌজদার এরা এবং শায়েস্তা খান এরা কিন্তু তখন নেগোসিয়েট করার চেষ্টা করছেন এদের সাথে,
বেসিক্যালি নেগোশিয়েট কিছুই না, আরও শক্তি বৃদ্ধি করার জন্য একটু সময় চেয়ে নেওয়া আর কি। এটা ব্রিটিশরাও বুঝলো যে এভাবে হবে না, এবং 1687 ফেব্রুয়ারি মাস অবধি শায়েস্তা খান বলছে তোমাদেরকে বের করে দেবে, ব্যবসা করতে দেবো না তোমাদেরকে বাংলায় আমার সাথে যদি নেগোশিয়েট না করো, এবং প্রচুর ডিমান্ড করছে আর কি। তখন ব্রিটিশরা আবার এই সুতানুটির এখান থেকে অ্যাটাক করে তোর মেদিনীপুরের অনেকটা হিজলিতে চলে গেল, এবং তোর গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ এই সমস্ত এলাকাগুলো দখল করলো, আর ওদিকে নিজেদের ক্যাম্পটা বানালো হিজলিতে। তো অনেকে বলেন যে ব্রিটিশরা হিজলি থেকে অপারেট করতো, ব্রিটিশরা হিজলি থেকে অপারেট করতো না, ব্রিটিশরা হুগলি থেকে অপারেট করতো। এই কারণে এই সময় তারা হিজলিতে চলে যায় কিছুদিনের জন্যে, 1-1.5 বছরের জন্যে, বেশি দিনের জন্যে নয়। এবং সেখান থেকে ওরা তখন বালাসোর অ্যাটাক করে, বালাসোরে খুব তাণ্ডব চালায় ব্রিটিশরা, যেই পোর্ট দিয়ে ব্যবসা হচ্ছিল। হ্যাঁ, 1687তেই প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মুঘলদের যুদ্ধ হয় হিজলিতে। এই যে এর আগেরটাও তো যুদ্ধ হাবভাব ছিল, হাবভাব ছিল, কিন্তু যুদ্ধ না, ওটা ঝামেলা। এখানে যুদ্ধ হয় হিজলিতে, আচ্ছা, প্রপার যুদ্ধ হয়। এবং যুদ্ধের সময় আবার ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে তোর ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে, তারা নাস্তানাবুদ হয়ে যায়, তারা পেছনে চলে যায়, আবার ফিরে যায়। পরে শায়েস্তা খান একবার বলেছিলেন এদেরকে যে উলুবেরিয়াতে একটা ক্যাম্প, মানে তোমাদের জায়গা করতে পারো তোমরা, কিন্তু তাও সেটা হয় না আর কি। তো ব্রিটিশরা মোটামুটি 1688 খ্রিস্টাব্দে বাংলা থেকে পাত্তারি গুটিয়ে চলে যায় যে আমরা ওড়িশা থেকে ব্যবসা করব, ম্যাড্রাস আছে, আমরা এখানে ব্যবসা আর করব না। এনার্কিতে বোধহয় এর পরের পার্টটার কথা আমরা বলেছি। হ্যাঁ, এই সময় শায়েস্তা খান বাংলা ছেড়ে দেন, এবং অরঙ্গজেব কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চাইতেন, বললাম আগে অরঙ্গজেব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চাইতেন। তো এর পরে যে গভর্নর হয় ইব্রাহিম খান, তার সময় অরঙ্গজেব চিঠি লেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ম্যাড্রাসে, মানে ইব্রাহিম খান চিঠি লেখেন আর কি অরঙ্গজেবের হয়ে, যে তোমরা এসো বাংলায় আবার ব্যবসা করো। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার বাংলায় আসে জোব চার্নেকেরই আন্ডারে, তখন এসে সুতানুটিতে তারা বসে 24 অগস্ট 1690, যেটাকে কলকাতার পত্তন বলে অনেকে ভুল করে বলেন, যে কারণে জব চার্নক প্রতিষ্ঠাতা কিনা এই নিয়ে প্রশ্নটা ওঠে। সেটা হচ্ছে পরের বার সুতানুটিতে উনি আগেই এসছেন, তার 3 বছর আগে সুতানুটিতে এসছেন, ওখান থেকে মেটিয়াবুরুজ দখল করেছেন, তারপরে হিজলিতে গেছেন, এটা তারপরে আসা হলো। তা আমরা যে অবধি পৌঁছেছি সেখানে দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। একটা হলো ব্রিটিশদের উড়িষ্যা থেকে ট্যাক্স কালেকশনের বিষয়টাতে বারবারন্ত হওয়া, এবং সেটাতে মুঘলদের কোনো কথাবার্তা না শোনা, সেটা একটা দিক যেখানে ব্রিটিশরা আস্তে আস্তে পাওয়ারফুল হচ্ছে। আর সেকেন্ড দিক হলো আরো দু তিনটে খুব ইম্পর্টেন্ট নাম আছে। একটা হলো মুর্শিদ কুলি খাঁ, আলিবর্দী খাঁ, আসবো আমরা। হ্যাঁ, ওটা তো মানে ওই দিকে যাচ্ছি আমরা ধীরে ধীরে। তবে তার আগে এই ইব্রাহিম খানের সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে, যেটা না বললে একটু ভুল হয়ে যাবে আমাদের। একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা হচ্ছে ইব্রাহিম খানেরও বয়স হয়ে গেছিল যখন ইব্রাহিম খান এসে এখানে মানে বসেন আর কি। তো তার আন্ডারে শোভা সিং বলে, তার আন্ডারে একজন জমিদার, ঘাটাল চন্দ্রকোনার এক জমিদার ছিল শোভা সিং। এই শোভা সিং হঠাৎ করে বিদ্রোহ করে বসে, এবং সে বর্ধমানের রাজ পরিবারের উপরে, রাজপরিবার মানে কিন্তু বড় জমিদার, আর কিছু নয়, স্বায়ত্ত মানে স্বাধীন রাজা নয়, তারা বড় জমিদার। তো বর্ধমানের এই রাজার এখানে কৃষ্ণরাম তার এখানে অ্যাটাক করে, বিদ্রোহ করে, এবং তাকে মেরে ফেলে, তার মেয়ে এবং স্ত্রীকে গ্রেফতার করে শোভা সিং। এদের ভাইটাই গিয়ে, ইব্রাহিম খান বুঝতে পারছেন, ইব্রাহিম খান ঢাকায়, উনি ভাবছেন যে ছোটোখাটো কিছু হচ্ছে, কিন্তু এত বড় যে ঘটনাটা সেটা উনি বুঝতে পারছেন না। এবং এই বিদ্রোহীরা তারপরে মানে রহিম আফগান খান বলে একজন, তার আন্ডারে পুরো ব্যাপারটা চলছিল, এবং অবশ্যই শোভা সিং এবং তার জেনারেল রহিম খান। এরপরে তখন হ্যাঁ, এরা হুগলি অবধি পৌঁছে যায়, হুগলি অবধি পৌঁছে ডাচদের আক্রমণ করা শুরু করে। তখন ডাচরা মুঘলদের সাথে মিলে এদেরকে আক্রমণ করে, বাবা, মানে বড় সড়ো ঝামেলা হয়, এবং এমনি পিছিয়ে গিয়ে বর্ধমানে পৌঁছান। কিন্তু সেখানে
শোভা সিংয়ের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। শোভা সিং এই যে মেয়ে বর্ধমানের রাজকন্যা, তাকে বলাৎকার করার জন্য এগিয়ে আসে সত্যবতী তার একটা চাকু দিয়ে তাকে মেরে ফেলে। আচ্ছা, সম্মান রক্ষায় তাকে মেরে ফেলে এবং তারপর নিজে আত্মাহুতি দেয়। বেশ, এটা তো একটা বড় ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, বর্ধমান রাজ পরিবারের এটা একটা ঘটনা। তারপরে এই রহিম খানের মানে তার জেনারেল, তাকে সবাই নেতা বানায়, সেও লড়াই করার চেষ্টা করে কিন্তু জিততে পারে না। তাকে পরে মানে মাকসুদাবাদ লুট করে সে, এতটা পর্যন্ত হয়ে গেছিল, 10,000 সৈন্য তার সাথে জুড়ে গেছে। মানে যারাই অসামাজিক তারা তো সব জুড়ে যাবে এদের এরকম একটা অদ্ভুত বিদ্রোহী দলের সাথে। কিন্তু মাকসুদাবাদে তখন ইব্রাহিম খাঁ, মাকসুদাবাদে কেউ নেই। মাকসুদাবাদ তখন তো ঢাকা। হ্যাঁ, আচ্ছা। তখন ওখান থেকে দিল্লির সুলতান মানে অরঙ্গজেব বোঝেন যে ইব্রাহিম খানকে দিয়ে ব্যাপারটা হবে না, বয়স হয়ে গেছে লোকটার। তার নিজের তখন আজিমউদ্দিনকে পাঠান, অরঙ্গজেবের নাতি আজিমউদ্দিন। এটা খুব ইম্পর্টেন্ট হতে যাবে পরে আজিমউদ্দিনে। কিন্তু আজিমউদ্দিন এসে পৌঁছানোর আগেই বাবারকে সরিয়ে আজিমউদ্দিনকে আনছে, এটা ইব্রাহিম খানের ছেলের একেবারে মানে সম্মানে লাগে। জবরদস্ত খান নাম, সে জবরদস্ত আক্রমণ করে রহিম খানকে হারিয়ে দেয়। আচ্ছা, মেরে ফেলে। এবার আজিমউদ্দিন এলেন, পুরো সাম্রাজ্যে এত বড় বিদ্রোহটা আমি দমন করলাম, কি এক্সপেক্ট করবে যে অ্যাটলিস্ট একটা থ্যাংক ইউ তো প্রাপ্য জবরদস্ত খানের। কিছুই বলে না আজিমউদ্দিন। হ্যাঁ ঠিক আছে, এরকম একটা ভাব। আচ্ছা ঠিক আছে, এরকম টাইপের। জবরদস্ত খান অপমানিত হয় যে এক তো আমার বাবাকে সরিয়ে তোমাকে আনা হলো, আমি তোমার জন্য এত বড় বিদ্রোহ তুমি আসার আগেই ঠান্ডা করে দিলাম, তুমি অন্তত একটা থ্যাংক ইউ তো, ধন্যবাদ তো একটা প্রাপ্য ছিল, সেটাও দিলে না। ঠিক আছে, আমি বাবাকে নিয়ে চলে গেলাম। তো জবরদস্ত খানকে নিয়ে সে চলে গেল আজিমউদ্দিন এসে দেখলো যে বাবা, এ তো বিরাট ব্যাপার, এখানে তো প্রচুর সম্পদ। তো সে আবার আরাম চলছে তার পুরোপুরি। এই সময় ফোর্ট উইলিয়াম তৈরি শুরু হয়। আচ্ছা, কারণ এই যে এত বড় একটা আক্রমণ এবং ডাচদের উপর এরকম আক্রমণ হয়েছে, যে কারণে ডাচদেরকে সরাসরি যুদ্ধে নামতে হয়েছে এই বিদ্রোহীদের বিরুদ্ধে। তো ব্রিটিশরা এবং ডাচরা এবং ফ্রেঞ্চ, এরা সবাই, ফ্রেঞ্চরা তখন এসে পৌঁছয়নি সেভাবে, কিন্তু ডাচরা এবং ব্রিটিশরা বুঝলেন যে আমাদের কিন্তু কেল্লা বানিয়ে থাকতে হবে, ব্যাপারটা কিন্তু খুব সুবিধার নয়, যে কোনো সময় আক্রমণ হতে পারে। তো তখন ফোর্ট উইলিয়াম, এখন যেটা ফোর্ট উইলিয়াম সেটা নয়, যেটা আগের ফোর্ট উইলিয়াম ছিল সেটা তখন গঠন করা শুরু হয়। এবং ব্রিটিশরা তখন এই আজিমের থেকে লিখিয়ে নেন সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা। হ্যাঁ, এবং এখানে একটা পরীক্ষার গল্প আছে, কিছু একটা পরীক্ষা তৈরি। মারাঠারা আক্রমণ করার পরে, মারাঠারা আক্রমণ করেছিল কিনা সেটা নিয়ে তো আজকাল প্রশ্ন উঠছে, সেই ইতিহাসে আসছে ধীরে ধীরে। বেশ, এবার তার মানে ফোর্ট উইলিয়াম তৈরি হওয়া শুরু হয়েছে। এদিকে আজিমউদ্দিন বাংলার শাসক হিসাবে ঢাকাতে আছেন এবং জবরদস্ত খাঁ তার বাবা ইব্রাহিম খাঁকে নিয়ে চলে যাচ্ছে। বেশ, এই অবস্থায় আমরা আছি। এবার তখন অরঙ্গজেব বুঝলেন যে আজিমউদ্দিনকে দিয়েও হবে না, আমাকে কোনো একটা নিজের আরও ভালো লোককে পাঠাতে হবে। তো সেই ভালো লোকটা হচ্ছে মুর্শিদ কুলি খান। তাহলে এখন একটা ইম্পর্টেন্ট লোক, মুর্শিদ কুলি খাঁ, যার নামে মুর্শিদাবাদ। হ্যাঁ, তো সেই লোকটাকে দিয়ে শুরু করি এবং তারপরে আলিবর্দী খাঁ আসবে, তারপরে বাকিটাও আসবে। তো মুর্শিদ কুলি খাঁ, তো আজিমউদ্দিন আছেন বাংলার গভর্নর বা নবাব বলে, কিন্তু তিনি সেভাবে সামলাতে পারছেন না, কারণ জবরদস্ত খান চলে গেছেন। এবার অরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে পাঠালেন বাংলার ডেপুটি গভর্নর হিসেবে, দিওয়ান হিসেবে। বেসিক্যালি দিওয়ান মানে যে ট্যাক্স কালেক্ট করবে। কিন্তু তার আগে আমাদের মুর্শিদ কুলি খানের একটু ব্যাকগ্রাউন্ড আমাদের জানা দরকার, যে মুর্শিদ কুলি খাঁ কিন্তু ব্রাহ্মণ বংশীয়, মানে ব্রাহ্মণ কুলে তার জন্ম, সম্ভবত দক্ষিণ ভারতীয়, সম্ভবত, নিশ্চিত নয়। কিন্তু হাজি শফি ইস্পাহানি বলে একজন, তিনি তাকে অ্যাডাপ্ট করেন এবং মানুষ করেন, মুসলিম কনভার্ট করে। তার নাম ছিল মোহাম্মদ হাদি, মানে মুর্শিদ কুলি খাঁর অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ হাদি। এবার এই হাজি শফিকে অরঙ্গজেব খুবই শ্রদ্ধাভক্তি করতেন তার এফিসিয়েন্সির জন্য। যদি হাজি শফি কিন্তু শিয়া ছিলেন, শিয়া মুসলিম, ইরানে পড়াশোনা করেছেন এবং হাদিকেও নিয়ে গিয়ে ইরানে পড়াশোনা করান। তারপরে এসে হাজি শফি অরঙ্গজেবের কোর্টে কাজ করতেন। অরঙ্গজেব বোঝেন যে এই ছেলেটা কাজের ছেলে, তোমার
আমাদের মুর্শিদ কুলি খান। তখন অব্দি মুর্শিদ কুলি খান বোধহয় নাম না, তখনও হাদি হচ্ছে কাজের ছেলে। তাকে প্রথমে ডেকান দক্ষিণের দিওয়ান করে পাঠানো হয়, দক্ষিণে বেশ ভালো কাজকর্ম করে, তারপরে বলে তুমি বাংলা যাও, কারণ দক্ষিণে তো যুদ্ধ চলছেই, এবং দক্ষিণে যুদ্ধ চলছে হিসেবে প্রচুর টাকা দরকার, এই টাকাটা বাংলা থেকে আনতে হবে। আজিম পুরোপুরি করে উঠতে পারছে না, এবং আজিমউদ্দিনের এগেনস্টে একটা শোনা যাচ্ছে, অরঙ্গজেব শুনেছেন, যদিও তার প্রিয় নাতি, যে আজিমউদ্দিন আবার ওই একচেটিয়া ব্যবসা করে খুব সমস্যা করে ফেলছে ওখানে আর কি। অরঙ্গজেব পছন্দ করতেন না। অরঙ্গজেব তাকে চিঠি ভিটিও লিখেছেন আজিমকে, যে দেখো এই যে তুমি নিজের নামে ব্যবসা করে নিজের সম্পত্তি বাড়াচ্ছ, এটা কিন্তু রাজার কাজ না, আমাদেরকে তো উপরওয়ালা আমাদেরকে এইটা দিয়েছে যে আমরা সবার দেখভাল করি আমার প্রজাদের, তুমি তো তা না করে নিজে ব্যবসা করছো, এসব লিখেছেন। তো বলে মুর্শিদ কুলি খাঁকে পাঠানো হোক। এটা হচ্ছে 1700 খ্রিস্টাব্দে। 1700-তে মুর্শিদ কুলি খাঁকে পাঠানো হলো, এবং মুর্শিদ কুলি খাঁ বললেন যে আমি প্রতি বছর 1 কোটি টাকা পাঠাবো। মুর্শিদ কুলি খাঁ কিন্তু এই যে বলে বাংলার স্বাধীন নবাব, স্বাধীন কিসের, প্রতি বছর 1 কোটি টাকা সেই সময়ের হিসেবে পাঠানো হচ্ছিল অরঙ্গজেবকে দক্ষিণের পুরো যুদ্ধটার জন্য। তো আবার বললাম দক্ষিণের যে অভিযানটা পুরো সেটা ফান্ডেড বাই বাংলা। এবং অরঙ্গজেব প্রচণ্ড ভরসা করতেন মুর্শিদ কুলি খাঁকে। মুর্শিদ কুলি খাঁ তার নিজের লোকজনকে ইরান থেকে নিয়ে এসে এখানে 14 জনকে জায়গা টাকা দিচ্ছেন, কোনো আপত্তি করছেন না। তো এমন অবস্থায় একদিন কি হলো যে এই 1 কোটি টাকা যে পাঠাতে হবে ট্যাক্স কালেক্টর হিসেবে, ট্যাক্স তো কালেক্ট করতে হবে, সৈন্যদের আজিমউদ্দিন সৈন্যদেরকেও মায়না দিচ্ছেন না, নিজে ব্যবসা করে নিজে বড়লোক হওয়াতেই বেশি তার উৎসাহ, এবং আমোদ প্রমোদ বাংলার পুরো চলছে, তার বিরাট হারেম। তো একদিন ঢাকার রাস্তায় মুর্শিদ কুলি খাঁ যাচ্ছেন, যে দুর্ভিক্ষ হচ্ছে এবং আরও অনেক কাজকর্ম কথাবার্তা বলতে হবে, নাকদি মুসলিম সৈন্যরা সব ঘিরে ধরলো মুর্শিদ কুলি খাঁকে, যে আপনি ট্যাক্স কালেক্ট করেন, টাকা পয়সা সব আপনার কাছে, আমাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে না কেন, প্রায় মেরে ফেলবে এরকম একটা অবস্থা আর কি। ঘেরাও যেটা বলে বাংলার সেই কালচার, ঘেরাও হয়ে গেছে মুর্শিদ কুলি খাঁ। কোনোভাবে ঘেরাও টেরাতে গেছে, দাঁড়াও আমি নবাবের কাছে যাচ্ছি, কথা বলছি। গেলেন নবাবকে গিয়ে বলেন এই মুসলিম যে এই যে সৈন্যরা সব নাকদি মুসলিমদের যে সৈন্যদের পাঠিয়েছেন, আপনি পাঠিয়েছেন তো আমাকে মারার জন্যে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। নবাবের বাকি লোকজন তাকে শান্ত করলো, কিন্তু ফিরে এসে উনি বলেন রাজকোষ থেকে আমি এদের সবাইকে স্যালারি দিয়ে দিচ্ছি, যাদের প্রাপ্য সবাইকে স্যালারি ট্যালারি দিলেন, এবং বুঝলেন যে না, এই আজিমউদ্দিনের সাথে আমার একসাথে ঘর করা হবে না। উনি বলেন যে আমি তো দিওয়ান, আপনি নবাব, আমার কাজকর্ম তো সম্পূর্ণ আলাদা, আমাদের অফিসিয়াল সম্পূর্ণ আলাদা, স্টাফ আলাদা, এদের সবাইকে নিয়ে আমি মাকসুদাবাদ চলে যাচ্ছি। উনি এই মুর্শিদ কুলি খাঁ আর কি, যখন উনি বাংলার দিওয়ান হয়েছিলেন তখনই তার নাম দিয়ে দিয়েছিলেন অরঙ্গজেব, যে তুমি মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খান চলে এলেন মাকসুদাবাদে। আরও অনেক পরে মুর্শিদ কুলি খাঁর রাজত্বের বেশ খানিকটা পরে ওই জায়গাটার নাম অন্যেরা মুর্শিদাবাদ রাখেন, এবং মুর্শিদ কুলি খাঁকে বলেন যে আপনার নামে জায়গাটার নাম মুর্শিদাবাদ রাখলাম। তখনও মুর্শিদাবাদ হয়নি, মাকসুদাবাদ ছিল। এই সময় মুর্শিদ কুলি খাঁকে ওড়িশাও দিয়ে দেওয়া হয়, বিহারও দিয়ে দেওয়া হয়, যে এই সব জায়গায় তুমি দিওয়ান হয়ে যাও, ট্যাক্স কালেক্টর। এবার মুর্শিদ কুলি খাঁকে একটা সময়ের পরে উনি তো বাংলার নবাব হয়ে গেলেন, আজিমউদ্দিনকে সরিয়ে নেওয়া হলো, মুর্শিদ কুলি খাঁ হচ্ছে বাংলার নবাব। আচ্ছা, মানে ওই দিওয়ান থেকে নবাব হয়ে গেলেন। হ্যাঁ, কারণ প্রথমত তার বিরুদ্ধে একটা লোকজনের, কারণ তিনি যেহেতু স্ট্রিক্ট ছিলেন, তার বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করে তাকে একবার মাঝখানে দক্ষিণে পাঠিয়েছেন, তারপরে আবার বোঝা গেছে যে তো মুর্শিদ কুলি খাঁকে আবার নিয়ে আসা হয়েছে। তো অরঙ্গজেব মারা গেলেন এরপর। এবার অরঙ্গজেব মারা যাওয়ার পরে মুর্শিদ কুলি খাঁকে পাঠিয়ে দেওয়া হয় দক্ষিণে, কিন্তু বোঝে যে আর কারো দ্বারা হবে না, আবার ফিরিয়ে আনা হয়। তখন তো বিরাট লড়াই চলছে, এই সময় যে ফারুক সিয়ার বাংলার নবাব, তো তখন বিরাট লড়াই চলছে দিল্লি কে শাসন করবে, কারণ অরঙ্গজেবের পরে তো একটা মাৎসন্যায় অবস্থা দিল্লির মাসনাদের। এই কারণে কোনো মুঘল প্রিন্স বা কাউকে বাংলায় পাঠানো যাচ্ছে না, সবাই চাইছে দিল্লিতে থাকবো, কারণ দিল্লি ছেড়ে দিলেই তো মাসনাদ থেকে আমার শেষ। ফারুক সিয়ারও চাইছেন, ফারুক সিয়ারও ওদিক থেকে বলছেন যে আমি দিল্লি চাই। তখন মুর্শিদ কুলি খাঁকে বলছে আমি তো বাংলার নবাব ছিলাম, এবার আমি দিল্লি চাইছি, তো আমাকে টাকা দাও, আমি লড়াইটা করতে হবে তো সবার সাথে। মুর্শিদ কুলি খাঁ বললেন না, আমি আনসারেবল মুঘল
বাদশার, দিল্লিতে যে বসবে আমি তাকে ট্যাক্স পাঠাবো 1 কোটি টাকা করে। দিল্লির মসনদের লড়াই হবে, তার জন্য আমি কোনো ফান্ডিং করব না। আচ্ছা, মানা করলেন এবং ফারুক সিয়ারের সাথে একটা লড়াই হলো মুর্শিদ কুলি খাঁ, এবং ফারুক সিয়ার জিততে পারলেন না। ইন্টারেস্টিং। কিন্তু সেই ফারুক সিয়ার যখন আবার দিল্লির মসনদে বসলেন, তখন কিন্তু এই মুর্শিদ কুলি খাঁ তাকে 1 কোটি টাকা আবার ট্যাক্স পাঠিয়েছে। ও ফারুক সিয়ার মসনদেও বসলেন? ফারুক সিয়ার, হ্যাঁ। মুর্শিদ কুলি খাঁ খুব এই দিক থেকে একেবারে মানে লয়াল, যে আমার ডিউটি বাউন্ড, আমার দায়িত্ব, আমার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে মুঘল বাদশার কাছে, তাকে যেই বসবে সেখানে তার অধীনে আমি থাকব। তো ফারুক সিয়ারকে প্রায় 2.5 কোটি টাকা পাঠিয়েছিলেন উনি। কে? আমাদের মুর্শিদ কুলি খাঁ? বাংলা থেকে 2.5 কোটি টাকা এই সময়, টু বি প্রিসাইজ 2,46,68,000 টাকা। বাপরে! তো এই সময় এসব চলছে। এবার মুর্শিদ কুলি খাঁ কিছু চেঞ্জ এনেছিলেন বাংলার অ্যাডমিনিস্ট্রেশনে নবাব হওয়ার পরে, যেগুলো কিন্তু এখন নয়, কিন্তু ব্রিটিশ পিরিয়ড অবধি থেকে গেছে। আচ্ছা। যেমন প্রথম উনি দেখলেন যে এখানে এখন অবধি মীর জুমলা, শাইস্তা খান, আজিমউদ্দিন সবার সময় অবধি যেটা হচ্ছে যে ট্যাক্স কালেকশনের ব্যাপারটা মূলত হচ্ছে কাস্টমস থেকে। কাস্টমস থেকে যখন আমি লোকের ব্যবসা করবে তার থেকে ট্যাক্স দেবে, এই যদি আমি ট্যাক্স কালেকশন রাখি তাহলে তো ব্যবসার ক্ষতি হবে। ব্যবসা করতে কেউ চাইবে না, যেটা প্রবলেম ছিলই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচদের। কারেক্ট। উনি বলে না, কাস্টমস কমাতে হবে, আমাদেরকে ল্যান্ড ট্যাক্স নিতে হবে। আচ্ছা। জমিদারদের থেকে, কারণ তখন অবধি কি ছিল, এই সৈন্যদেরকে সমস্ত জাগির দেয়া থাকতো, তার থেকে তারা কোনো ট্যাক্স দিত না, ফ্রি জমি। ইনি সমস্ত সৈন্যদের থেকে জমি নিয়ে নিলেন। আচ্ছা। বাংলার উর্বর জমি এভাবে ফ্রিতে দেওয়া যাবে না, সবার থেকে উনি জমি নিয়ে নিলেন। মানে তোমাদের যতটা করে জমি ছিল ওড়িশায় নাও সেই জমিটা। আচ্ছা। ওড়িশা অতটা ফার্টাইল নয়, ওখানকার জমি নাও, তোমরা যা করতে পারো করো। মানে সৈন্যগুলোকে বলেছে, সৈন্য এবং অফিসার যারা। রাইট। আর এই যে জমিগুলো, এগুলো দিলেন, যে এই জমিগুলো বিভিন্ন লোককে দিলেন, তোমরা হচ্ছে ইজারাদার, মানে এই জমিতে যা চাষ হবে সেখান থেকে ট্যাক্সটা বা করটা তোমরা আদায় করবে, এক একজনকে এক একটা এলাকা ভাগ করে দেবে। এই জমিটা পুরো তোমার নয়, তোমার শুধু অধিকার হচ্ছে এখানকার কর আদায় করা, তার একটা পার্ট তুমি রাখবে, বাকিটা তুমি পাঠিয়ে দেবে আমাদের রাজকোষে। এই তৈরি হলো ইজারাদার, ইজারা দেওয়া শুরু হলো। এই সিস্টেমটাই কর্নওয়ালিস পরে এসে পার্মানেন্ট সেটেলমেন্টে চালু করেন। আচ্ছা আচ্ছা, মানে এটাও একটা লিজ টাইপের, তোমার নামে আছে, তুমি এটাকে দেখে তোমার দেখভালের জন্য কিছু টাকা নেবে, বাকি টাকা আমার কাছে পাঠিয়ে দেবে। জমিটা তোমার নয়, জমিটা তোমার একেবারেই নয়, তুমি শুধু এখানকার ইজারাদার। রাইট। এবং এই যে ইজারাগুলো দিলেন ইজারাদার, ইনি দিলেন হিন্দুদেরকে বেশিরভাগ। কেন? কারণ মুসলিমরা তো বেশিরভাগ হচ্ছে আর্মিতে অফিসারদের, এদের থেকে ট্যাক্স নেওয়া খুব মুশকিল। কিন্তু হিন্দুরা যেহেতু আমাদের সাবজেক্ট, তাদের থেকে আমি তো ট্যাক্স নিয়ে নিতে পারবো, তো ইজারাগুলো দেওয়া শুরু হলো বেশিরভাগ হিন্দুদেরকে। আচ্ছা। এবং এই কারণে পুরো বাংলায় জমিদার শ্রেণী যেটা, সেটা হিন্দু জমিদার ডমিনেন্টলি। এরাই পরে জমিদার হয়, এরাই পরে হিন্দু। পার্মানেন্ট সেটেলমেন্ট যখন কর্নওয়ালিস এসে এই ইজারাদারদেরকেই জমিদার করে দিল, ইজারাদার জমিদার। কাজে বাংলার জমিদার শ্রেণীটা কেন হিন্দু জমিদার শ্রেণী, তার কারণ হচ্ছে এটা। বুঝলাম। অনেকে বলেন যে ব্রিটিশদের কারণে মুসলিমরা গরিব হয়ে গেছিলেন, কিন্তু তা নয়। আসলে মুঘল আমলে, মুর্শিদ কুলি খাঁর আমলেও মুসলিম যারা ছিলেন তারা তো সেনা এবং সরকারের পার্ট ছিলেন, সেখান থেকে তারা টাকা পেতেন, আর হিন্দুরা সব জমিদার হয়ে বসেছিল। এবং এই কারণে তুই দেখবি, এবং হিন্দুদেরকে নিজের অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশনেও রাখতেন, সেই কারণে প্রচুর টাইটেল, সারনেম, যেগুলো মুর্শিদ কুলি খাঁর আমলে চালু করা। যেমন ধর বক্সি। বক্সি একটা মুর্শিদ কুলি খাঁর সময়কার। বক্সি মানে হচ্ছে পে মাস্টার, যে স্যালারি দেয়। আচ্ছা, সেটা হচ্ছে বক্সি। তারপরে চাকলাদার, চাকলায় ভাগ করেছিলেন পুরো এলাকাগুলোকে। চাকলা মানে সার্কেল, এটাকে সার্কেল বলে আর কি, ল্যান্ড সার্কেল। তো সে চাকলাদারটা ওখান থেকে এসছে। তরফদার, হ্যাঁ, মুন্সি হিসেব রাখে। যারা সেনায় এসছে তাদের নামে খান, তো বাংলায় হিন্দু খানও আছে। এই সমস্ত তোর তৈরি হয়েছিল, মানে খাঁ, যেটা খাঁ। এবং এখান থেকেই তোর পরবর্তীকালে বড় বড় সব হিন্দু জমিদাররা জেগে ওঠে, যেমন নাটোরের জমিদার, দিগপাতিয়ার জমিদার,
হ্যাঁ, নারাইলের জমিদার, এই সমস্ত পুরো যে বাংলাদেশের যে জমিদার শ্রেণী, এটা হচ্ছে এই মুর্শিদ কুলি খাঁর আমলে। বেশ বেশ বুঝলাম, বেশ সেটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে বিরাট টাকা পয়সার কোনো ইয়ত্তা নেই আর কি। বাংলা এবং দিল্লি দুটোকেই বিরাট টাকা পয়সা, হ্যাঁ, যেটা নাদির শাহ লুট করে নিয়ে যাবেন পরে, সেটার মধ্যে একটা বড় অংশ হচ্ছে বাংলার। তো কিন্তু সাধারণ মানুষ, এই যে এত ধন সম্পদ, এই ধন সম্পদ আলটিমেটলি তো ব্রিটেনের কাছে চলে যাবে 1757 পরে, কিন্তু জনগণের টাকা তো এটা, কাজে মানুষ কিন্তু গরিবই। হিন্দু মুসলিম নির্বিশেষে চাষি যারা শ্রেণী, তারা তো গরিবই ছিল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো একটি মুর্শিদ কুলি খাঁ এবং আলীবর্দী খাঁ কোন সময়টায় জগৎ শেঠের উৎপত্তি? জগৎ শেঠের উৎপত্তিটা হয়েছে মুর্শিদ কুলি খাঁর সাথেই। জগৎ শেঠরা অ্যাকচুয়ালি যারা রাজস্থান থেকে এসেছিলেন, তারা ঢাকায় এসেছিলেন। মুর্শিদ কুলি খাঁর খুব কাছের লোক ছিলেন। মুর্শিদ কুলি খাঁ যখন দিওয়ানিটা নিয়ে আসেন মুকসুদাবাদে, তখনই জগৎ শেঠও চলে আসেন। আচ্ছা, মুর্শিদাবাদে। তো তারপর থেকে মুর্শিদাবাদ থেকে জগৎ শেঠ অপারেট করছেন। কিন্তু জগৎ শেঠের এই বাড়বাড়ন্ত এত ক্ষমতা, এটা মুর্শিদ কুলি খাঁর পরে শুরু হয়, সেখানে আমরা ঢুকছি। আচ্ছা, বেশ। কারণ মুর্শিদ কুলি খাঁ নিঃসন্তান মারা যান। তার এক জামাই ছিল যার নাম সুজাউদ্দিন। সুজাউদ্দিনের সাথে তার মেয়ের বিয়ে হয়েছিল। সুজাউদ্দিনকে দেয়া ছিল ওড়িশা। তো জিনাতুন্নেসার সাথে তার বিয়ে হয়, মুর্শিদ কুলি খাঁর মেয়ে, কিন্তু বিয়েটা সফল হয় না। একটি ছেলে আছে তাদের, সরফরাজ বলে, যে পরে বাংলার নবাবও হবে। কিন্তু উশৃঙ্খল ছিলেন সুজাউদ্দিন, মানে মূলত নারী ঘটিত উশৃঙ্খলতা তার ছিল। আর জিনাতুন্নেসা ছিলেন খুব ধার্মিক একজন ঠিকঠাক মহিলা আর কি। তো জিনাতুন্নেসা ওটা ছেড়ে, ওর স্বামীর ঘর ছেড়ে চলে আসেন মুর্শিদ কুলি খাঁর কাছে। এই কারণে মুর্শিদ কুলি খাঁর সাথে সুজাউদ্দিনের খুব একটা ভালো সম্পর্ক ছিল না পরের দিকে। আচ্ছা, রাজনৈতিক কোনো কারণ না, একেবারেই পারিবারিক এই কারণে। বরং মুর্শিদ কুলি খাঁ চাইতেন সরফরাজকে তারপরে নবাব করতে, এবং তাকে সেই মুহূর্তে করেও ছিলেন যে আমার পরে এ নবাব হবে। কিন্তু সুজাউদ্দিন চাইতেন, যখন শুনলেন সুজাউদ্দিন যে মুর্শিদ কুলি খানের শরীর ভালো না এবং তিনি মারা যাচ্ছেন আর কি, বা মারা গেছেন, এরকম অবস্থায় তার দুই অ্যাডভাইজার ছিল, একজনের নাম হাজি আহমেদ, একজনের নাম আলীবর্দী খাঁ। এরা বললেন যে আপনার কিন্তু পুরো অধিকার আছে, আপনি যান বাংলা দখল করুন। আচ্ছা। তো এই তাকি খান, তার আরেক ছেলে তাকি খানকে রেখে সুজাউদ্দিন গেলেন বাংলায় এবং বাংলা জিতলেন, মানে জায়গা টাকা জিতলেন, নবাবকে ফোর্সকে হারালেন। সরফরাজও খুব একটা আপত্তি করেনি। সরফরাজের বেসিক্যালি 1500 মহিলা ছিল তার হ্যারেমে, তাদেরকে নিয়ে সরফরাজ বিজি। আমোদ প্রমোদ, এত টাকা পয়সা, কি দরকার আবার শাসন টাসন করার। তো সুজাউদ্দিনই শাসন করবেন, এরকম একটা অবস্থা। তো সুজা শাসন করছেন, এবং এই সময় এই যে হলো, এখানে জগৎ শেঠ এবং আলম চাঁদ হেল্প করলেন। মানে এটাই তো শাহ সুজা? না, শাহ সুজা তো অরঙ্গজেবের ভাই। ওটা তো আগে চলে গেছে না? এটা হলো সুজাউদ্দিন। ও আচ্ছা, হ্যাঁ, এটা মুর্শিদ কুলি খানের জামাই। বেশ, হলো সুজাউদ্দিন। তো সুজাউদ্দিন যখন এসে পৌঁছলেন, তখন কিন্তু তিনি এই ট্যাক্স কালেকশন একটু কমালেন, জমিদারদের উপরে একটু কমালেন, এবং জগৎ শেঠ খুব ইম্পর্টেন্ট হয়ে উঠলো এর কাছে। কারণ এই যে একটা হঠাৎ করে আমি অন্যের থেকে নিয়ে নিলাম, জায়গাটা নিজের করে নিলাম, এর জন্য তো বাকি টাকা পয়সা লাগবে, লোকজনের হেল্প লাগবে, এবং এই যে দিল্লিতে আমি টাকা পাঠাবো, দিল্লিতে উপঢৌকন মানে রীতিমতো উৎকোচ পাঠিয়েছেন উনি দিল্লির নবাবের লোকজনকে, যেন ওটা মেনে নেয়, ওকে নবাব হিসেবে মেনে নেয়। তখন এই আর কি, মানে পরন্ত মুঘল সাম্রাজ্য। হ্যাঁ, এবং মানি ট্রান্সফার যেটা হতো, যেহেতু নর্থ ইন্ডিয়ার পুরো উত্তপ্ত অবস্থা, কাজে মানি ট্রান্সফার তখন, আর তার আগে অবধি মুর্শিদ কুলি খান যখন পাঠিয়েছেন, তখন গাড়ি বোঝাই করে করে কয়েন্স পাঠিয়েছেন অরঙ্গজেবকে। এই সময় আর সেটা সম্ভব ছিল না। এই সময় তখন ব্যাংকারের প্রয়োজন পড়লো টাকা পাঠানোর জন্য। তো জগৎ শেঠ ইম্পর্টেন্ট হয়ে গেলেন। জগৎ শেঠ টাকা ছাপানোর, মানে কয়েন ছাপানো আরম্ভ করলেন। তো পুরো টাকশালটা জগৎ শেঠের কাছে চলে এলো, মানে একটা পুরো ইকোনমি তৈরি হলো, যেটা জগৎ শেঠের আন্ডারে তৈরি হলো। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারটা পুরো, কারণ 1 কোটি টাকা ইনিও পাঠাতেন। 1 কোটি টাকা করে ইনিও কিন্তু প্রতি বছর পাঠাতেন, এবং সেটা ব্যাংকিং সিস্টেমের, মানে ব্যাংকার হিসেবে বোধহয় উনি প্রথম, জগৎ শেঠ। হ্যাঁ,
তো সুজার সময় কি হয়েছে, সুজার সময় কিন্তু এমনি পিসফুলি শাসন চলেছে, খুব একটা অসুবিধা কিছু হয়নি। বরং যিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে মীর শায়েস্তা খানের পরে যুদ্ধ তো থেমে গেল, মুর্শিদ কুলি খান আমলে যুদ্ধ হচ্ছে, অরঙ্গজেব করছে, সেখানে আমরা টাকা পাঠাচ্ছি, সৈন্য সংখ্যা খুব কমে গেছে, আর সৈন্যরা নিয়ে গেছে ওদিকে। আর সৈন্যদের উপরে মুর্শিদ কুলি খানের তো একটা নিজস্ব একটা বৈরিতা ছিলই, সৈন্যরাই তোকে ঘেরাও করেছিল ইত্যাদি করেছিল। সৈন্যদের এই যে একটা বাংলার সৈন্যদের সাথে কেউ যুদ্ধ করে পারবে না, এই ব্যাপারটা নষ্ট হয়ে গেছিল পুরো। আচ্ছা, যেই কারণে 1757-তে পলাশিতে ওদেরকে হারাতেও সুবিধা হয়। ঠিক ঠিক। তো ইনি একটু বাড়িয়েছিলেন আবার সৈন্যদণ্ড সুজাউদ্দিন। তবে সুজাউদ্দিনেরও ওই আরাম পছন্দ উশৃঙ্খল তো ছিলেনই, তারও আরাম টারাম হারেম ইত্যাদি চলছে। সেই সুবাদে জগৎ শেঠ, আলমচাঁদ, আলিবর্দী খান এরা খুব শক্তিশালী হয়ে ওঠেন। আলিবর্দী খান তখন তার মানে একটা মিনিস্টার টাইপের পজিশনে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিহারের দিওয়ান ইত্যাদি, ডেপুটি গভর্নর দিওয়ান ইত্যাদি। এবারে আলিবর্দী খান এরপরে সুজা, তারপরে সরফরাজ, সুজা শেষ হয়ে গেলে তারপরে সরফরাজ নবাব, তারপরে আলিবর্দী খান কি করে উঠে আসবেন, এই গল্পটা আমাদের জানা দরকার। আলিবর্দী খান ছিলেন কে? আলিবর্দী খান ছিলেন, তার আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। মির্জা মোহাম্মদ আলী এবং তার বাবার নাম হচ্ছে মির্জা মোহাম্মদ। তো মির্জা মোহাম্মদ অ্যাকচুয়ালি আজম শাহ, দিল্লির যে মানে অরঙ্গজেবের ছেলে, তার কোর্টে ছিলেন, সাকি ছিলেন বেসিক্যালি আজম শাহর পরে। এবং সেই সময়ে তোর আলিবর্দী খান হচ্ছেন পিলখানার ম্যানেজার, মানে হাতিদের পুরো ম্যানেজার আজম শাহ ছিলেন, আজম শাহ করেছিলেন। এবং আজম শাহ খুব ভালোবাসতেন হাজি মোহাম্মদ এবং আলিবর্দী খানকে, দুই ভাই, মির্জা মোহাম্মদের দুই ভাই হাজি মোহাম্মদ এবং আলিবর্দীকে খুব ভালোবাসতেন। কিন্তু আজম শাহ চলে যাওয়ার পরে এদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এদের চলে আসে এরা বাংলায়। কিন্তু বাংলার থেকে তারা তারপরে যায় ওড়িশায় সুজার কাছে, কারণ সুজা, আলিবর্দীর মা আর সুজা কোনোভাবে রিলেটেড ছিলেন, মাতুল বংশীয় কোনো একটা কানেকশন ছিল এদের মধ্যে। আচ্ছা, ডাইরেক্ট নয়, একটু ইনডিরেক্ট, লতায় পাতায়, কিন্তু সম্পর্ক ছিল। এবং সুজা বুঝতে পারেন যে আলিবর্দী এবং হাজি দুজনেই খুব কাজের লোক, তো ধীরে 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 তারা তার চিফ অ্যাডভাইজার হয়ে ওঠে। বেশ, আচ্ছা, হ্যাঁ, মানে যেটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওই অবধি আসার, ওই অবধি আসারটা। তো এই যখন সুজার এসব হচ্ছে তখন আলিবর্দী হচ্ছেন বিহারের রাজমহলের ফৌজদার, এবং খুব ভালোভাবেই শাসন টাসন কিন্তু করেছেন। তারপরে উনি বিহারের ডেপুটি গভর্নর হয়ে যান। হ্যাঁ, সরফরাজ হয়ে গেছে নবাব, এবং সরফরাজ দুর্বল, দিল্লিও দুর্বল, কারণ দিল্লিতে তখন অবধি কোনো ঠিক হচ্ছে না যে কে আলটিমেটলি মুঘল সম্রাট হবে। এই মানে 1709 থেকে এই সময়টা অবধি প্রায় 7-8 জন একের পর এক এসছে গেছে। এই অবস্থায় আলিবর্দী আর হাজি মোহাম্মদ বন্ধুত্ব করলেন আলমচাঁদ এবং জগৎ শেঠের সাথে। আচ্ছা, কাজেই এবং জগৎ শেঠ এদেরকে বললেন যে, এবং জগৎ শেঠ আলমচাঁদও খুব হেল্প করছেন, কারণ আমরা যদি কাউকে নবাব বানাই তাহলে তারা তো আমার কথা শুনবে, তাদেরও ইন্টারেস্ট। ঠিক ঠিক, একদমই, মানে যেভাবে ধর ব্যবসায়ীরা যেরকম ভাবে পলিটিক্সকে সাপোর্ট করে সেরকম। হ্যাঁ, একদম। তো এবার জগৎ শেঠ সম্বন্ধে বলছি কেন, কারণ জগৎ শেঠ শুধুমাত্র মানে রবার্ট ক্লাইভকে সাপোর্ট করেননি, সেই জগৎ শেঠই কিন্তু আলিবর্দী খাঁ রাজা নবাব হওয়ার পেছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। এবারে দুই ভাই মিলে ঠিক করলেন যে আচ্ছা, এবার আমরা একটা কাজ করি। হাজি মোহাম্মদকে বললেন যে তুমি বাংলার এই লোকজনকে, জগৎ শেঠ, আলমচাঁদ এবং অন্য যারা আছে, এদেরকে তুমি ম্যানেজ করে আমাদের দলে নিয়ে এসো। আর আলিবর্দী দিল্লির সাথে, দিল্লির যারা অফিসার আছেন তাদের সাথে উৎকোচ দিয়ে টিয়ে ওদিকটা ম্যানেজ করে, যে আমি যখন জিতবো সরফরাজকে তখন তো আমাকে রেকগনাইজ করতে হবে যে আমি নবাব বাংলার, তা না হলে তো হবে না। এসব করে 1740-এ আলিবর্দী ফাইনালি অ্যাটাক করলেন পাটনার দিক থেকে। আচ্ছা, অ্যাটাক করার সময় খুব খুব প্ল্যান করে সমস্ত লোকজনকে তো হাজি মোহাম্মদ কিনে রেখেছে, হাজি আহমেদ কিনে রেখেছে। তো সরফরাজের কাছে খবরটাই পৌঁছয়নি যে এরা অ্যাটাক করতে আসছে। আচ্ছা, একেবারে যখন মুর্শিদাবাদের কাছে তখন খবর এসছে।
তখন বলল যে হাজি আহমেদের সাথে মিটিং করো। মিটিং করতে গিয়ে দেখে যে এ তো বিরাট সৈন্য। তখন যুদ্ধ হয়, গিরিয়ার যুদ্ধ, বেলিয়াঘাটা বা গিরিয়ার যুদ্ধ, এবং সাংঘাতিক যুদ্ধ হয়, সেখানে সরফরাজকে মারা হয়। কিন্তু মেরে ফেলার পরও যখন মুর্শিদাবাদ ঢোকেন আলীবর্দী, তখন কিন্তু এর পরিবারের প্রতি কোনো খারাপ কোনো কিছু করেন না, বরং নাফিসা, তার বোন যে ছিল, সরফরাজের বোন নাফিসা, তাকে একটা বড় অংশ দেয়া হয় খাস তালুকে, এবং তাকে ঢাকায় নিয়ে যান নওয়াজিশ খান, যে হাজি আহমেদের ছেলে, ইত্যাদি করে। তারপরে এবং দিল্লিতে যেহেতু উৎকোচ দেয়াই ছিল, কাজে দিল্লিও মেনে নেয় যে এ হচ্ছে বাংলার নবাব। তো বাংলার নবাব হয়ে বসলেন 1740-এ আলীবর্দী। বেশ, এবার তো ঠিক আছে, আলীবর্দী খাঁ তার মানে মোটামুটি একটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছে, নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছেন, এবং খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, খুবই। কিন্তু এই যে সরফরাজকে সরিয়ে এইভাবে আলীবর্দী খাঁ এসে বসলেন, একটা তো বংশের পরিবর্তন হলো, এটাতে খুশি হলেন না রুস্তম জাং। রুস্তম জাং ছিলেন ওড়িশায়। সুজাউদ্দিন যখন এসছেন বাংলায়, তখন তো রেখে এসেছিলেন তার ছেলেকে, তারপরে তো ওড়িশাটা সুজাউদ্দিনের আন্ডারেই ছিল এবং সরফরাজের আন্ডারে। তারপরে রুস্তম জাং হচ্ছে সেই সময় ওড়িশার, যাকে মুর্শিদ কুলি খাঁ টুও বলা হয়, তার আন্ডারে। এই রুস্তম জাং খেপে উঠলেন যে আমি বর্ষতা স্বীকার করব না, কারণ ওড়িশাও তখন কিন্তু মুঘল হিসেবে, ওড়িশাও তখন বাংলার নবাবের আন্ডারেই থাকবে। বাংলা, বিহার, ওড়িশা তিনটেই একই লোকের আন্ডারে থাকবে। রুস্তম জাং মানছেন না এটা, উড়িষ্যা আমার, এবং তিনি অ্যাটাক করবেন আলীবর্দী খাঁকে। তিনি তৈরি হলেন, আলীবর্দী খাঁও রওনা হলো। এবার আলীবর্দী বেশ কিছু জমিদারকে নিজের, মেদিনীপুরের দিকে বেশ কিছু জমিদারকে নিজের করে নিলেন, ওদিকে রুস্তম জাংও বেশ কিছু জমিদারকে নিজের করে নিলেন। এই করে করে ফাইনালি, এবং রুস্তম জাং চেষ্টা করছেন যে আলীবর্দীর যদি সাপ্লাই লাইন কাটা যায়, এসব করে টোরে হলো। কিন্তু ফুলবাড়ির এখানে একটা যুদ্ধ হলো আলীবর্দী এবং রুস্তম জাংয়ের মধ্যে। যুদ্ধে রুস্তম জাং খারাপভাবে হেরে গেলেন। হেরে গিয়ে তিনি পালিয়ে গেলেন দক্ষিণে, এবং তার স্ত্রী কন্যাকে কোনোভাবে বাঁচানো গেল, তাদেরকেও পরে পাঠিয়ে দেওয়া হয় দক্ষিণে, এবং তারা খুব শেষ অবস্থায়, ভালো অবস্থায় ছিলেন না আর কি। ফিরে এসছেন মুর্শিদাবাদে, এবং হাজি আহমেদের ছেলে, মানে নিজের ভাইপো সলত জাংকে ওখানে ওড়িশার ডেপুটি গভর্নর করে রেখে এসছেন। কিন্তু যেই নবাব হোক বা গভর্নর হোক, সে তো একা শাসন করে না, তার কিছু লয়াল লোক থাকে। তো মির্জা বাকর বলে একজন ছিলেন রুস্তম জাংয়ের কাছের লোক, আগের লড়াইতেও লড়েছেন, তিনি বেঁচে গেছেন। তিনি মুর্শিদাবাদে চলে যাওয়ার পরে তিনি আবার অ্যাটাক করলেন ওড়িশা, এবং সলত জাংকে ক্যাপচার করে ফেললেন। আলীবর্দীকে আবার ফিরতে হলো ওড়িশায়। এই ওড়িশা হচ্ছে আলীবর্দী খাঁর একটা খুব বড় সমস্যার জায়গা, চিরকাল থেকে গেছে। আবার ইনি এলেন এবং আবার ইনি জিতলেন। এই মির্জা বাকর যখন আক্রমণ করছেন ওড়িশায়, তখন তার সাথে কিন্তু মারাঠা ফোর্স রয়েছে। এই হলো মারাঠাদের? না, এটাই মারাঠাদের মূল নয়, এরা হচ্ছে মারাঠা মার্সেনারি ফোর্স কিছু। এরা আচ্ছা, মার্সেনারি ফোর্স। বেশ। তো এদেরকে আলীবর্দী হারালেন, হারিয়ে এবার ফিরে যাচ্ছেন আলীবর্দী ওড়িশার দিকে 1741-এ ফিরে যাচ্ছেন, এবং মির্জা বাকরও হেরে গিয়ে দক্ষিণে চলে যাচ্ছেন। এইবার শুরু হচ্ছে সেই গল্প যে খুকু ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। যেই গল্পটাকে আজকে অনেকেই বলেন সেটা সত্যি নয়, যে বর্গি টর্গি বলে কেউ আসেনি, যারা এসছে তারা নাকি শুধুমাত্র মারাঠা দস্যু, এবং এরা মুসলিমদের বিরুদ্ধে হিন্দু ধ্বজা নিয়ে এগোনোর চেষ্টা করতেন, ইত্যাদি ইত্যাদি। এবং এদের সাথে মারাঠা যে শাসক, মানে ছত্রপতি, সেই সময় ছত্রপতির কোনো সম্পর্ক ছিল না, ইত্যাদি বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়। আরেকটা মত আছে, সেটা হচ্ছে যে এই যে ওড়িশা ইনি আক্রমণ করলেন এবং ওড়িশাতে মারাঠাদের একটা সাপোর্ট ছিল, সেই কারণে আলীবর্দীর কারণেই এরা এসেছিলেন, নইলে পরে এরা আসতেন না মারাঠারা। তো আমরা শুধুমাত্র বাংলার ইতিহাসের দিক থেকে কেন দেখবো বিষয়টাকে? কারেক্ট। পড়াশোনা যদি করতেই হয়, তাহলে পরে তো শুধু গুগল করাটাকে তো রিসার্চ করা বলে জানি না। না, একদম। তো এই আরেকটি বই আছে, একটু দেখে নিন।
এটা মারাঠা হিস্ট্রিতে মোটামুটিভাবে সবচেয়ে প্রামাণ্য বই। গোবিন্দ সাখারাম সরদেসাই, যিনি নিজে মারাঠি, তিনি লিখেছেন। কাজে এবং মারাঠাদেরকে কিন্তু এখানে বীর হিসেবে দেখানো মতো করেই লেখা হয়েছে। 3 খণ্ডের মারাঠা ইতিহাস। তো মারাঠাদের পুরো ইতিহাসটা নিয়ে পরে কখন দিন আলোচনা হলে পরে তখন বাকি অংশগুলো আলোচনা হবে। আপাতত এখান থেকে শুধু বাংলার ইতিহাসটা, এবং তাছাড়া মহাদেব গোবিন্দ রানাডে, তিনিও মারাঠাদের ইতিহাস লিখেছেন। এই সমস্ত নিরিখে বাকি ইতিহাসটা বলছি, বাংলায় মারাঠাদের ইতিহাসটা কি। বেশ। তখন ছত্রপতি ছিলেন শাহুজি মহারাজ। ছত্রপতি মানে রাজা। তার আন্ডারে পেশোয়া বা প্রাইম মিনিস্টার। পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। কিন্তু রঘুজি ভোসলে বলে আরেকজন ছিলেন, যিনি ইকুয়ালি পাওয়ারফুল, এবং এদের মধ্যে একটা লড়াই সবসময় চলছে যে কে বেশি মানে রাজার কাছাকাছি হবে। মারাঠা সাম্রাজ্যটা চলতো কিভাবে? মারাঠা সাম্রাজ্যটা কিন্তু কনফেডারেসির হিসেবে চলতো। রাজা ছিলেন, তার আন্ডারে বিভিন্ন জায়গা বিভিন্ন লোককে দেয়া ছিল, যেমন ইন্দোর হোলকারদের হাতে, বরোডা গায়কোয়াড়দের হাতে, হ্যাঁ, রাজস্থানের একটা পার্ট হচ্ছে সিন্ধিয়াদের হাতে, গোয়ালিয়র ইত্যাদি এগুলো সিন্ধিয়াদের হাতে, নাগপুর ভোসলেদের হাতে, এভাবে ভাগ করা থাকতো। এবং এখানে এরা স্বায়ত্ত শাসন করতেন ছত্রপতির আন্ডারে। একদম, এটা হচ্ছে ওদের সিস্টেম। তো রঘুজি ভোসলেও ইকুয়ালি পাওয়ারফুল। এবং মারাঠারা তখন এই যে শেষ দিকের মুঘল সম্রাট, তাদের সাথে সাংঘাতিক লড়াই করে তাদেরকে হারিয়ে টারিয়ে ফেলছেন, এবং তাদের থেকে লিখিয়ে নিচ্ছেন কোন জায়গা আমাদের। এদের সিস্টেম ছিল চথ কালেক্ট করবে, 1/4 রাজকোষের যা ইনকাম হবে তার 1/4 চথ, এটা মারাঠাদের দিতে হবে। কারেক্ট, 25% চথ। তো চথ কালেকশনের সনদটা হারিয়ে মুঘলদের থেকে লিখিয়ে নিতেন। আলিবর্দী খান যাই করুক না কেন, তার বহু আগে 1737-38 বাংলা, বিহার, ওড়িশার চথের সনদটা ছত্রপতি শাহুজির কাছে ছিল। আচ্ছা। অর্থাৎ বাংলা, বিহার, ওড়িশায় যে মারাঠারা যাবে এবং সেখান থেকে চথ কালেক্ট করবে, এটা মুঘল বাদশাহ লিখে দিয়েছিলেন তাদেরকে হেরে গিয়ে। এবার কে যাবে? কারণ ওখানে তো একজন কেউ স্বায়ত্তশাসন করবে। এটা নিয়ে বাজিরাও এবং রঘুজি ভোসলের মধ্যে ছিল লড়াই। রঘুজি ভোসলে চাইতেন যে তিনি বাংলা যান, কারণ শাহুজি ত্রিচিনপল্লী জিতে এসছেন, রঘুজির বিরাট নামডাক হয়েছে। তখন শাহুজি বলেছেন যে তুমি বাংলা, বিহার, উড়িষ্যা তোমার, সনদ লিখে দিয়েছেন 1738-এ। তখনও আলিবর্দী খান কোনো নবাব টবাব হওয়ার ব্যাপার নেই কিন্তু। আচ্ছা। তো রঘুজি ভোসলে চেষ্টা করছেন, খুঁজছেন একটা অবসর যে সময় তিনি যাবেন এবং বাংলা জিতবেন এবং চথ কালেক্ট করবেন এবং বাংলা জিতে নেবেন আর কি। বাংলা ওই সেম যেভাবে জিতছেন বাকিগুলো জিতে নেবেন। রাইট। এই মত অবস্থায় এই ওড়িশার ঝামেলাটা হলো, এবং রুস্তম জংয়ের আরেক খুব কাছের লোক মীর হাবিব গিয়ে পৌঁছলেন ভাস্কর পণ্ডিতের কাছে, যে হচ্ছে রঘুজি ভোসলের রাইট হ্যান্ড ম্যান। আচ্ছা। ভাস্কর রাম বা ভাস্কর পণ্ডিত, ভাস্কর রামের কাছে গিয়ে বা ভাস্কর পণ্ডিতের কাছে গিয়ে বললেন যে এই অবস্থা, বাংলা তো আপনাদের আসার ইচ্ছেই ছিল, আসুন হেল্প করুন আলিবর্দী খাঁকে সরাতে। কিন্তু ঠিক সেই সময় রঘুজি ভোসলে ওখানে ছিলেন না। তো ভাস্কর পণ্ডিত বললেন না, আমি যাব না, যতক্ষণ রঘুজি না বলবে ততক্ষণ আমি যাব না। মীর হাবিব চলে যায়। তারপরে তো এই মীর বাকারের সাথে করে ঝামেলা টামেলা হচ্ছে, আবার হেরে গেছে, এবার ফিরে যাচ্ছেন আলিবর্দী খান। রঘুজি ভোসলে ফিরেন ভাস্করের কাছে, শুনলেন যে মীর হাবিব এসেছিল বাংলা থেকে, বাংলা আক্রমণ করতে বলছে ও হেল্প করবে। রঘুজি ভোসলে বলছে আচ্ছা, এটা 1740-41 কথা, 41 টু বি প্রিসাইজ। আরও 3 বছর আগে তো আমাকে শাহুজি মানে ছত্রপতি আমাকে লিখে দিয়েছেন বাংলা, আমার জাস্ট বাংলায় যাওয়া হয়নি এখন, কারণ দক্ষিণে আমরা বিজি। এখন একটা সুযোগ আছে, কারণ বাংলার আটঘাট, নদীপথ এগুলো চেনা লোক মীর হাবিব আমাদের হেল্প করবে, তাহলে ভাস্কর তুমি যাও। এবার ভাস্কর পণ্ডিত এলেন বাংলা আক্রমণ করতে, এবং সেই সময় এই উড়িষ্যা জয় করে সলার জংকে উদ্ধার করে ফিরছেন আলিবর্দী খান। হঠাৎ করে তার কাছে খবর এলো যে মারাঠারা আক্রমণ করতে আসছে, বর্গীরা। তাদেরকে বর্গীর বলা হতো, সেখান থেকেই বর্গীর বলা হতো। এটা নিয়ে দুটো মত আছে, একটা হচ্ছে তাদের অস্ত্র হিসেবে, আর একটা হচ্ছে বর্গীগিরি হচ্ছে একটা গেরিলা ওয়ারফেয়ার টেকনিক, যেটা তারা মালিক আম্বরের থেকে শিখেছিলেন আগেই, সাউথে হায়দ্রাবাদের এখানে। মালিক আম্বরের থেকে এই মারাঠারা তো মূলত মার্সেনারি ফোর্স ছিল, ভাড়াটে সৈন্য ছিল,
এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে কোনো দ্বিমত নেই। যখন তারা এটা ছিল দক্ষিণের আন্ডারে, বিজাপুরের আন্ডারে, তখন তারা মালিক আম্বারের থেকে এটা শেখেন। আচ্ছা, বর্গিগিরি বা গেরিলা ওয়ারফেয়ার, মানে সেখানে সম্মুখ লড়াই কখনো তারা করবে না, তারা শুধু মানে আক্রমণ করবে, লুট করবে, চলে যাবে। এটাই চলে এসছে মারাঠাদের টেকনিক। কাটোয়ার কাছে ঘিরে ফেললেন আলিবর্দি খাঁকে মারাঠারা, এবং আলিবর্দি খাঁর কিছু করার নেই, কারণ উনি ফিরছেন, তার সৈন্য সামন্ত মানে এক তো টায়ার্ড, যুদ্ধ করে কমেও এসছে, আর উনি তো ফিরছেন জাস্ট মুর্শিদাবাদ নিজের ক্যাপিটালে। আলিবর্দি খাঁ একেবারে হচ্চকিত হয়ে পড়লেন, কিচ্ছু করা যাচ্ছে না। এবং এই পুরো রাস্তাটাতে বাংলায় ঢোকার পর থেকে পুরো এলাকাটা এরা লুট করছে, লুট, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেয়া, এসব আছে। এবং এরা কোনো মুসলিম ক্রনিকলাররা তো লিখেছেন, বহু হিন্দু ক্রনিকলার নাম চাইলে বলে দিতে পারি, আপনারা কমেন্ট করবেন যে কোন কোন হিন্দু ক্রনিকলাররা লিখেছেন যে এই ঘটনাটা হয়েছে। বিদ্যালঙ্কার, বিদ্যাশাস্ত্রী বলে অনেকেই লিখেছেন এটা, গঙ্গারাম, সবাই লিখেছেন যে এরা গ্রামে আসতো, মহিলাদেরকে তুলে নিয়ে যেত, পুরুষদেরকে কেটে ফেলতো, সমস্ত সম্পদ নিয়ে নিত, আর তারপরে গ্রামটা জ্বালিয়ে দিত, আর মহিলাদের সাথে দুষ্কর্ম করার পর তাদের ছেড়ে দিত। এটা হচ্ছে তাদের প্রসেস ছিল। এটা যদি ধর্মের ধ্বজা নিয়ে কেউ করে তাহলে পরে তাদের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন জানতে পারে। এবং মীর হাবিব ছিলেন তাদের মূল পাশের লোক। তো কাজেই প্রথম ভুলটা ভাঙা দরকার, যে এরা কোনোভাবেই কোনো রকম প্ররোচনায় আসেননি। দ্বিতীয় ভুল, যে এরা একেবারে যে হিন্দু ধ্বজা নিয়ে আসছিলেন তেমন নয়, মীর হাবিবের সাথে ষড়যন্ত্র করে আসছিলেন। তৃতীয় ভুল ন্যারেটিভ, যে ধর্মের, এটা একেবারেই ঠিক নয়। হ্যাঁ, তো এই হচ্ছে মারাঠাদের কথা আর কি। তৃতীয় আরেকটা ভুল হচ্ছে যে এরা হচ্ছে মারাঠা দস্যু ছিল মাত্র, এরা একেবারেই ছত্রপতির সাথে কোনোভাবে রিলেটেড নয় বা মারাঠা সাম্রাজ্যের সাথে রিলেটেড নয়, সম্পূর্ণ ভুল। 1738 সনদ লিখে দেওয়া হয়েছিল রাঘুজি ভোসলের আন্ডারে, তার আন্ডারেই ভাস্কর পণ্ডিত আক্রমণ করছে। তো যাই হোক, আলিবর্দি খাঁর পুরো সাথে একবার আলিবর্দি খান দেখলেন যে এবার সন্ধি না করে উপায় নেই, সন্ধির জন্য ডাকলেন। তো ভাস্কর পণ্ডিত বললেন যে 10 লাখ টাকা দিতে হবে ইমিডিয়েটলি। আলিবর্দি খান রাজি হলেন না, পালিয়ে গেলেন। ওই চৌথটাই হিসাবেই দাবি করা হবে, আপাতত 10 লাখ টাকা দাও, রাজি হলেন না। আলিবর্দি খান পালিয়ে গেলেন। আবার মারাঠারা তাদেরকে ধরে তার টেন্ট ফেন্ট জ্বালিয়ে দিল, ক্যাম্প ট্যাম্প জ্বালিয়ে দিল পুরো। তখন আবার নেগোসিয়েশন, তখন বললেন 10 লাখ টাকা চেয়েছিলাম মাননি, 1 কোটি টাকা দাও এখন। কারণ তারা এটা জানতো যে 1 কোটি টাকা দিতেই পারে আলিবর্দি, বাংলার রাজকোষে প্রচুর টাকা আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আলিবর্দি খান মানলেন না এবং পালিয়ে গেলেন রীতিমতো। এমত অবস্থায় মীর হাবিব জয়েন করলেন মারাঠাদেরকে। আচ্ছা, মীর হাবিব মারাঠাদের কাছে চলে গেলেন। মারাঠাদের মানে ওরা আগেই ছিলেন, ও জয়েন করলো ফাইনালি, যে এবার রাস্তাঘাট তো চিনতে হবে, অলিগলি তো চিনতে হবে। এই মীর হাবিবের দল এবং ভাস্কর পণ্ডিতের দল মিলে যথেচ্ছ রকমের লুট তরাজ, বর্গীয় আক্রমণ যেটাকে বলে, সেটা কিন্তু চলতে থাকলো। এটা তোর কয়েকটা যেমন খুব ইন্টারেস্টিং আমি দেখলাম, এটা হলো প্রথম তো পুরুলিয়া, বর্ধমান, হুগলি এই দিকে, তারপরে হলো মুর্শিদাবাদ পর্যন্ত 1742 পৌঁছে যায়, আর লক্ষাধিক গ্রামবাসী পালায়, মানে ওই ওদের ভয়ে, ওদের ত্রাসে। একদমই। কাটোয়াতে হচ্ছে, বর্ধমানের কাটোয়াতে এরা ক্যাম্প, এদের মেইন সেন্টার, যেটা বহুদিন পর্যন্ত কাটোয়াতে ছিল। তো এরপরে মে মাস এসে গেলে বৃষ্টি বাদলা, তো ভাস্কর পণ্ডিত চলে গেলেন নাগপুরে, মীর হাবিবকে রেখে গেলেন। মীর হাবিব তাদের হয়ে এবং বাকি মারাঠাদের সৈন্যদের নিয়ে কাজকর্ম চালাতে লাগলেন। এবং আলিবর্দি যখন আক্রমণ করেছেন তখন এরা কাটোয়া অবধি পিছিয়ে এসছে। এবার হুগলি জিতে নিলেন মারাঠারা। হুগলি টাউন এবং পোর্ট জিতে নেওয়াতে তো খুব সমস্যা হয়ে গেল ব্যবসা বাণিজ্যের। এই সময় মারাঠা রিজ বানানোর কথা শুরু হয় ইংলিশদের, যে হুগলি অব্দি এরা চলে এসছে, গঙ্গা পার করে এদিকে এসে গেলে মুশকিল। কারণ ততক্ষণে তো মানে আমাদের ব্রিটিশরাও একটা নিজেদের মতো করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে, এটাই হচ্ছে প্ল্যান চলছে। এটা হচ্ছে সেই পরীক্ষা, যে মারাঠা আক্রমণ কলকাতায় হলে পরে কি হবে। তো ভাস্কর পণ্ডিত দেখলেন যে এত তো লুটতরাজ হয়েছে, এখানকার জমিদার কেউই আমাদের পক্ষে নেই, তো কিছু করে একটা এদেরকে আমাদের নিজেদের দলে টানতে হবে। এটা দুর্গাপুজো অর্গানাইজ করলেন, বড় করে দুর্গাপুজো হবে, অন্তত হিন্দু জমিদাররা আমাদের কাছে চলে আসুক, প্লাস সেলিব্রেশন হবে যে বাংলা এত কিছু হয়েছে, প্রচুর লুট হয়েছে।
বোধহয় 22 লাখ টাকার মতন, মানে শুধুমাত্র আলিবর্দি খাত থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা, এই সময়, এই দুর্গাপুজো চলাকালীন সময় রাত্রিবেলা আলিবর্দি খান অ্যাটাক করেন ভাস্কর পণ্ডিতকে, এবং অ্যাটাক করে পুরো ওদেরকে সরিয়ে দেন, এবং ভাস্কর পণ্ডিত চলে যান পালিয়ে নাগপুর। এই হলো প্রথম মারাঠা আক্রমণ বাংলায়, এবং এই সময় এই সমস্ত ঘটনা ঘটে। এরপরে খুব ইন্টারেস্টিং ঘটনা হয় মারাঠাদের সাথে। রঘুজি ভোসলে এবং বাজিরাও, এই দুজনের মধ্যে ছিল তো শত্রুতা, কে বাংলা জিতবে। আর মালওয়া টালওয়া হয়ে, বুন্দেলখণ্ড হয়ে বাজিরাও ঢুকে গেছেন। তখন মুঘল এম্পায়ারের সাথে, মুঘল বাদশার সাথে, মুঘল বাদশাহ বাজিরাওকে চিঠি লেখেন, শাহুজির হয়ে মুঘল বাদশাহ লেখেন যে এই রঘুজির আক্রমণের থেকে বাংলাকে তুমি বাঁচাও। আচ্ছা, এটা বাজিরাওকে লেখেন। আচ্ছা, এবং বাজিরাও আলিবর্দিকে লেখেন যে বাজিরাওকে তুমি 22 লাখ টাকা দেবে, তাতেও কি করবে, তাতেও তোমার হয়ে রঘুজির সাথে লড়বে, এবং রঘুজি যাতে বাংলায় ঢুকে এই বর্গী আক্রমণ চালাতে না পারে সেটা সে দেখবে। আচ্ছা, বাজিরাও তখন নিজে মারাঠা, রঘুজিও মারাঠা, রঘুজির এগেনস্টে আলিবর্দির সাথে সন্ধি করেন, 22 লক্ষ টাকা দেন, এবং আক্রমণ ঢোকেন বাংলায় বুন্দেলখণ্ড পাটনার দিক থেকে রঘুজির এগেনস্টে। রঘুজি কি তখন এখানেই? হ্যাঁ, রঘুজি নয়, ভাস্কর পণ্ডিতের এগেনস্টে, কিন্তু অবভিয়াসলি নেতা তো রঘুজি। হ্যাঁ, আর এইখানে পরে উড়িষ্যা দিয়ে দেওয়া হয় ওদেরকে, আরো অনেক পরে। হ্যাঁ, অনেক পরে। এটা তো 1743-এর ঘটনা চলছে, আরো তো 7 বছর চলবে। 51 থেকে দেওয়া হবে। হ্যাঁ, তো পেশোয়া বাজিরাও ঢোকেন, 22 লক্ষ টাকা নেন, এবং মোটামুটি রঘুজির টিমকে পুরো পেছনে ফেলে দেন, এবং আলিবর্দির সাথে একটা সন্ধি হয়। ঠিক আছে, কারণ লেখা হয়েছিল যে মুঘল বাদশাহ যে লিখেছিলেন যে মালওয়া, বুন্দেলখণ্ড এগুলো আমি বাজিরাওকে লিখে দিচ্ছি চথ কালেক্টের জন্য, বাংলাটা আলিবর্দির থাকতে দাও। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এবং পরে হয়তো এও চথ দেবে, আলিবর্দিও দেবে তোমাকে চথ, আপাতত 22 লাখ টাকা তো দেবেই। হলো, তো আলিবর্দি মোটামুটি নিশ্চিন্ত হয়ে গেলেন। মাঝপথে রঘুজির সাথে কিন্তু দেখা হয় বাজিরাওয়ের, কোনো সন্ধি হয় না। রঘুজি বলেন না, দুজনই মারাঠা, একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করছে, এটা কেমন হলো, মীমাংসা হয় না। তো মোটামুটি বাংলাকে মারাঠা মুক্ত করলেন বাজিরাও, আরেকজন মারাঠা। এবার যখন নাগপুরে পৌঁছলো দুজনে, তখন ছত্রপতি বলছেন এটা কি হচ্ছে, আমারই দুজন জেনারেল একজন আরেকজনের এগেনস্টে লড়াই করছে, তাও আলিবর্দির জন্যে, বাংলার জন্য, এটা তো পসিবল, এটা তো হওয়া যাবে না, এটা ঠিক করো। এবং ভাস্কর পণ্ডিত এবং রঘুজি ভোসলে এরাও বুঝলেন যে না, এটা পারবো না আমরা, বাজিরাও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে ততদিনে। আচ্ছা, তো এবার দুজনের মধ্যে ছত্রপতি বললেন আমার পা ধরে দুজনে শপথ করো এটা আর করবে না কোনোদিনও। এক মারাঠা আরেক মারাঠার সাথে লড়াই করছে, আরেকজন মুসলিম শাসকের জন্য, এটা কি কথা হচ্ছে। তখন তারা পায়ে ধরে শপথ নিল, এবং এদের মধ্যে একটা সন্ধি হলো। কি সন্ধি হলো, যে বাংলাটা রঘুজি ভোসলে নেবে। বাবা, বাংলা নিয়ে যে কি সমস্যা রে ভাই, পুরো ইতিহাস জুড়ে, যে বাংলাটা রঘুজি ভোসলে নেবে আর মালওয়া বুন্দেলখণ্ড নেবে আমাদের বাজিরাও। হ্যাঁ, বেশ ভালো কথা। আলিবর্দির শুনে তো মাথা খারাপ হয়ে গেল, এটা কি হলো, আমি 22 লাখ টাকাও দিলাম, আমি অত্যাচারও সহ্য করলাম, তার 1 বছর পরে এদের মধ্যে নিজেরা ঠিক হয়ে আবার বলছে আমার এখানে আক্রমণ করবে। আলিবর্দির তো মাথা খারাপ। তখন তার সাথে দুজন ছিলেন, একজন হচ্ছেন গোলাম মুস্তাফা এবং জানকিরাম। এরা বললেন যে এই ভাস্কর পণ্ডিত এসছে, আবার আক্রমণ করতে এসছে, এদের এবার কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, সামনাসামনি তো এরা যুদ্ধ করবে না, এরা আবার এই লুটতরাজ চালাবে, এই মারাঠা মেনাস আর নেওয়া যাচ্ছে না, মেরেই ফেলতে হবে এদেরকে। তো দুজনেই গেলেন, গোলাম মুস্তাফা কোরআনে হাত রেখে, জানকিরাম গঙ্গাজল হাতে নিয়ে বললেন যে আপনারা আসুন, সন্ধি হবে, আপনাদের চথ চাই, তো চথের টার্মস তো ডিসাইড করতে হবে, আলিবর্দি খান আসবেন এবং আপনারা আসুন, সবাই একটা মিটিং হবে আমানিগঞ্জ, কাটোয়া এবং মুর্শিদাবাদের কাছাকাছি আমানিগঞ্জে। এখানে কি হলো, এখানে হলো সেই বিখ্যাত ঘটনা। টেন্ট বানালেন আলিবর্দি খান, যেটার দুটো ওয়ালের মাঝখানে
মুঘল সৈন্যরা মানে আলিবর্দির সৈন্যরা দাঁড়িয়ে ছিলেন। 22 জন ঢুকলেন মারাঠা। আলিবর্দি খান আছেন ওখানে, বাইরে লোকজন রয়েছে। আলিবর্দি খান বললেন, আসুন, আমি জানতে চাই কে ভাস্কর পণ্ডিত। কাছাকাছি তো আসেনি কখনো, কে সেই বীর ভাস্কর পণ্ডিত যে আমাদের সাথে ইয়ে করবে। তো ভাস্কর পণ্ডিত বললেন, এই আমি। ও তুমি? এবার মুর্শিদ কুলি খান ইশারা করলেন, মেরে ফেলো সবাইকে। ওই পেছনের বল থেকে বেরিয়ে এসে এই 22 জনকে একেবারে মেরে ফেলা হলো, সঙ্গে সঙ্গে কেটে ফেলা হলো। ইন্টারেস্টিং, ভাস্কর পণ্ডিতকে মারলেন যিনি, তিনি হচ্ছেন মীর কাসেম। আচ্ছা। এবং মীর জাফর সেই সময় ছিলেন ওখানে। মীর জাফরও মানে মীর জাফর, মীর কাসেম এরা সমস্ত ওখানে ছিলেন, গোলাম মুস্তাফা এরা সমস্ত ওখানে ছিলেন। এবং আবার বলছি, ওই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে না, হিন্দু ভার্সেস মুসলিম। এই যে 22 জন মারা গেছিলেন তার মধ্যে 2 জন মুসলিম, যারা মারাঠাদের তরফ থেকে লড়াই করছে। এবং আগেই বলেছি যে যখন ভাস্কর পণ্ডিত চলে যান তখন মীর হাবিব তার হয়ে মারাঠাদের জন্য লড়াই করে। এই তো মারাঠা মেনাস একটা শেষ হলো 1744-এ। কিন্তু এখানেই শেষ হয়নি, ঘটনা আরও বাকি আছে। সেটা কি, এই গুলাম মুস্তাফা এত হেল্প করেছেন আলিবর্দিকে। গুলাম মুস্তাফাকে বলা হয়েছিল যে বিহারটা তোমাকে দিয়ে দেবো, ডেপুটি গভর্নর বিহারের তোমাকে করব। 1 বছর চলে গেছে, গুলাম মুস্তাফাকে দেয়া হয়নি। নেহি নিভায়া। তো গুলাম মুস্তাফা কি করলেন, গুলাম মুস্তাফা আলিবর্দির টিম ছেড়ে দিয়ে মারাঠাদেরকে বললেন, আসুন আক্রমণ করুন আলিবর্দিকে, আমি আছি সাথে। বোঝো ভাবার পুরো আফগান যে ফোর্স, পুরো আফগান ফোর্স চলে গেল আলিবর্দির এগেনস্টে এবং মারাঠাদের সাথে। এবং মারাঠাদের কোনো অসুবিধা হয়নি তাদের সাথে সন্ধি করতে। তো তখন রঘুজি এলেন, নিজে এলেন। রঘুজি এসে বললেন আলিবর্দিকে যে আমার যে 22 জন বড় বড় জেনারেলকে তুমি মেরে ফেলেছো, এতে আমার যে কী ক্ষতি হয়েছে তুমি তো জানো, এটার তোমাকে ভরপাই করতে হবে। এবং মুস্তাফা মারাঠা ফোর্স একযোগে কটক আক্রমণ করলেন ওড়িশা নেওয়ার জন্য। বীরভূম থেকে বিহার অবধি পুরো লুটতরাজ চলল বর্গী এবং আফগান সৈন্য মিলিতভাবে। 10,000 মারাঠা এবং 4,000 আফগান, এই ছিল হচ্ছে কম্পোজিশন সেই ফোর্সের। তো এরা সমস্ত জিতে নেওয়া হলো। তবে মীর জাফর তখন আলিবর্দির সময় হয়ে খুব লড়লেন এবং খানিকটা হারিয়েও দিলেন রঘুজিকে। তারপরে লড়াই চলতে থাকলো। লাস্ট অবধি আলিবর্দির স্ত্রী সম্ভবত বলেছিলেন আলিবর্দিকে যে এটার কোনো সমাধান হবে না, এটার সমাধান সম্ভব না, এদের সাথে সন্ধি করো। এবং সেই সন্ধি স্বাক্ষরিত হয় যার ইয়েতে যে আলিবর্দির কাছে বাংলাটা থাকে, ওড়িশাটা ওদেরকে দিয়ে দেয় 1751। এই হচ্ছে বাংলায় মারাঠাদের ইতিহাস। এবং এর পরে তো হলো খুবই ইম্পর্টেন্ট লোক সিরাজউদ্দৌলা। এরপরে সিরাজউদ্দৌলা আলিবর্দির পরে, কারণ আলিবর্দির খুব প্রিয় পাত্র ছিলেন সিরাজউদ্দৌলা। কারণ সিরাজউদ্দৌলা তার মানে যখন তিনি বাংলার নবাব হচ্ছেন তখন সিরাজউদ্দৌলার জন্ম হয়। সেই কারণে ওনার মনে হয় যে আমার সাকসেসটা পুরো সিরাজউদ্দৌলার জন্য, হয় না, গুড ওমেন টাইপের। তো সেই জন্য খুব ওই মানে লাড প্যার সে উনকো বড়া কিয়া টাইপ আর কি। তবে সিরাজউদ্দৌলার, আমি আগেও বলেছি এটা নিয়ে অনেকের অনেক রকম কথা আছে, সিরাজউদ্দৌলা যে খুব চরিত্রবান ছিলেন বা খুব দক্ষ শাসক ছিলেন বা দারুণ লোক ছিলেন এরকম কেউ লেখেনি। সেই সময়কার মুসলিম ক্রনিকলাররা লেখেননি, সেই সময়কার ফ্রেঞ্চ ক্রনিকলাররা, ফ্রেঞ্চটা ইম্পর্টেন্ট কেন, কারণ ফ্রেঞ্চরা মানে ফরাসিরা কিন্তু সিরাজউদ্দৌলার হয়ে লড়াই করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে। এবং যেই ফ্রেঞ্চ অফিসার নিজের জীবন পর্যন্ত দিতে তৈরি ছিলেন সিরাজউদ্দৌলার জন্য, তিনিও সিরাজ সম্বন্ধে ভালো কথা লিখে যেতে পারেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটা নিয়ে আমরা ডিটেলে কথা বলেছি একটা অ্যানার্কি বলে একটি এপিসোড। আচ্ছা, এই অ্যানার্কি এপিসোডটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে এইখানে ক্লিক করে, উপরে ক্লিক করে, ওইদিকে না এদিকে কোথাও একটা দেখবেন উপরে কিছুটা বেরোচ্ছে, ওটা ক্লিক করে আপনারা অ্যানার্কি দেখতে পারেন, অ্যানার্কি এপিসোডটা। সেই এপিসোডে খুব ডিটেলেই ব্রিটিশ রাজ এবং সিরাজউদ্দৌলা নিয়েও ওখানে কথা বলা আছে। একদম 1757 ব্রিটিশ রাজের প্রতিষ্ঠা, সিরাজউদ্দৌলা কেমন মানুষ ছিলেন,
কলকাতায় সিরাজউদ্দৌলার আক্রমণ, আলীনগর, হ্যাঁ, এই সমস্ত পুনরাক্রমণ, সমস্ত ব্যাপারটা আমরা ওখানে, রবার্ট ক্লাইভ, তবে হ্যাঁ মানে আজকের আলোচনায় এটুকু তো বোঝা গেল অন্তত যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পর্তুগিজ, এরা 1757 হঠাৎ ভুইফোড়ের মতো জন্মায় না, একেবারেই নয়। এরা দীর্ঘকাল ধরে এবং ওতপ্রোতভাবে মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিনের সময় থেকে মুর্শিদ কুলি খাঁ এদের সাথে একেবারে মানে সাংঘাতিকভাবে জড়িত ছিল এবং তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে ব্যবহার করা হয়েছে। পলাশির যুদ্ধের 70 বছর আগে অ্যাকচুয়ালি প্রথম যুদ্ধ হয় যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মুঘলদের মধ্যে, মুঘল মানে বাংলার নবাব, মুঘলদের সাথে লড়াই হয়। তো এগুলো জানা দরকার, তাহলে পরিপ্রেক্ষিতটা বোঝা যায় যে কীভাবে ধীরে ধীরে ওরা বড় হয়ে উঠলেন এবং কেন 1678 ব্রিটিশদেরকে প্রথম এত সৈন্য আনাতে হয়েছিল। এবং এটার জন্য আমার মনে হয় অ্যানার্কিটা দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, যে যারা দেখেছেন তারা অলরেডি জানেন, আর যারা এই ইতিহাস সম্পর্কে জানেন তাদের তো নতুন করে আর কিছু বলার নেই। যারা ইন্টারেস্টেড ওই ইতিহাসটা জানতে, তারা এই এপিসোডটা, অ্যানার্কি এপিসোডটা অবশ্যই দেখবেন। সো আজকের এপিসোড 49তম এপিসোড আজকে এখানেই শেষ করছি। তার আগে তুই শেষ করার আগে আরেকটা জিনিস বলি অরুণাভ, সেটা হচ্ছে যে আজকে কয়েকটা মিথ ভাঙার তো আমরা চেষ্টা করলাম। আমার মনে হয় বেসিক যেটা আমরা মুঘল সাম্রাজ্যের যখন আমরা ডিসকাশন করেছি তখনও বলেছি, যখন সুলতানি সাম্রাজ্য শেষ করেছি তখনও বলেছি, যখন আমরা ডিক্টেটরদের নিয়ে কথা বলেছি তখনও বলেছি, সেটা আজকে বাংলার সিরিজটা শেষ হলো সেই অর্থে। এবারেও এই কথা একই বলছি যে শাসনের কোনো ধর্ম হয় না, শাসক শুধুমাত্র শাসন করতে চায় এবং রাজকোষ ভরতে চায় একদম, এবং ক্ষমতা নিজের হাতে রাখতে চায়। এটুকু যদি আমরা শুধু বুঝে যাই তাহলে পরে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা সেই সময় এটা বুঝতে পারবো, এবং শাসকের প্রতি কোনো রকম শাসক, ঐতিহাসিক হোক, বর্তমান হোক, ভবিষ্যতের হোক, কোনো রকম শাসকের প্রতি যে সবসময় একটা হ্যাঁ একটা সন্দিগ্ধ দৃষ্টি দিয়ে থাকতে হবে, সেটা একটু বোঝা যায়। তার সাথে ধর্ম, জাতি, জিনিসপত্র মেলানো বা ঐতিহাসিক ঐতিহ্য এগুলো মেলানোর খুব একটা প্রয়োজন নেই, কারণ শাসক শুধু শাসক হয়। বেশ, তো আমরা একটা সিরিজ অফ হিস্ট্রি শেষ করলাম। হিস্ট্রি থেকে আমি বারবার বলি যে হিস্ট্রি থেকে আমরা ভালো জিনিসটা নিলে ভালো, খারাপ জিনিস অনেক কিছুই হয়েছে হিস্ট্রিতে, এবং ভবিষ্যতেও আমাদের হিস্ট্রিও যখন লেখা হবে, কেউ যদি কোনো দিন আজ থেকে 4000 বছর পরে বা 2000 বছর বা 300 বছর বা 400 বছর পর বসে কোনো একটা চ্যানেলে এই নিয়ে ডিসকাশন করে, তাহলে এই সময়টার মধ্যে ভালো খারাপ নিয়েই তারা লিখবেন, এবং একটা ন্যারেটিভ তৈরি হবে সেই সময়েও। খুব স্বাভাবিক, আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময়টা প্রত্যক্ষ করছি আমি একভাবে, প্রেমাশিস একভাবে, আপনি একভাবে, বা আমরা একই রকমভাবে, হয়তো আপনি যিনি দেখছেন এই মুহূর্তে এটা, তার হয়তো পার্সপেক্টিভটা ভিন্ন। এরকমভাবে বিভিন্ন ইতিহাসের জায়গা থেকেও প্রেমাশিস বারবার বলে যে ইতিহাসের সত্যি মিথ্যা হয় না, ইতিহাসের পার্সপেক্টিভ হয়, এবং ইতিহাসের বিভিন্ন দিক থেকে ইতিহাসটাকে বারবার ডকুমেন্ট করা হয়, এবং তার মধ্যে কিছু না কিছু বায়াস মিশে যায়, সে যে কোনো ক্ষেত্রেই হোক, বাট তার মধ্যে থেকে প্রামাণ্য সত্যিটা বের করে আনা ঐতিহাসিকদের কাজ, বা ইতিহাস যাদের ভালোবাসা তাদের কাজ। প্রেমাশিস সেটাই চেষ্টা করে বিভিন্ন রকম সোর্স দিয়ে, বিভিন্ন রকম পার্সপেক্টিভ থেকে একটা সত্যিতে পৌঁছানো। আমরাও সেটাই চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছানোর। কিন্তু অরুণাভ, 49টা এপিসোড আমরা শেষ করে ফেললাম, আমাদের সাথে সাথে ওনারাও শেষ করে ফেললাম। হ্যাঁ, 49টা এপিসোড না, শুধু 49টা বই, অলমোস্ট 49টা না হলেও প্রায় 30-35টা, 40-এর কাছাকাছি বই শেষ হয়েছে। 40-এর কাছাকাছি বই তুই পড়েও ফেললি, এবং সেটা নিয়ে বলেও ফেললি, অ্যানালিসিস করে এটা হয়ে গেল। কিন্তু মানে এটা পড়া হয়ে গেল, বলুন, আমার সাথে সাথে 40টা বই। হ্যাঁ, এবং এটা হয়ে গেল যে এটা আমি ভাবতেও, আজকেই আমরা একটু আগে কথা বলছিলাম যে বৈঠক যে এরকম একটা যে এপিসোড, এরকম একটা যে সিরিজ হতে পারে, বা এইটা একটা এপিসোড হতে পারে, এইটা আমরা প্রথমে যখন আমি আর প্রেমাশিস শুরু করছিলাম তখন আমাদের মনে হচ্ছিল যে কি জানি এটা দেখবে কি না, দেখবে না করি তো, এরকম একটা জায়গা থেকেই প্রেমাশিস আমাকে বললো করি তো, আমি বললাম চল তো করি, দেখা যাবে। এবং তারপর আজকে বৈঠকের যে অবস্থা, এবং প্রেমাশিসকে রাস্তাঘাটে লোকজন দেখে ছবি তুলছে, সেলফি নিচ্ছে, বিভিন্ন মানুষ অ্যাডমায়ারাররা মেসেজ করছে ওনাকে,
তো সেই সব ভালোই হচ্ছে, সেই সব বেশ ভালো। প্রেমাশিসু হালকা সেলিব্রিটি টাইপের একটা ফিল করছে। আমাকেও বাইরে দেখা হলে লোকে সোল কানেকশন পডকাস্ট নিয়ে তো বলছি, কিন্তু বৈঠক নিয়েও আলাদা করে বলছি, সেটাও খুব আনন্দ লাগছে। তো এই 49টা এপিসোড অবধি কিন্তু আমরা একা শেষ করলাম না, হলো আমাদের এই যে পুরো একটা ফ্যামিলি, এই যে একটা বৈঠক ফ্যামিলি তৈরি হয়েছে, এবং অনেকেই সোল কানেকশন পডকাস্টে গিয়েও লিখেছেন বৈঠক আমার খুব প্রিয় চ্যানেল, সেটা দেখেও খুব ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। কারণ এই ধরনের এই চ্যানেলটা ভালোবাসা পেলে মনে হয় যে একটা ইউনিক জিনিসের একটা ইউনিক অডিয়েন্স তৈরি হচ্ছে, সেই কারণে আশা আছে আমার। তো মনে হয় এটুকুই যে এই যে আমাদের চেষ্টাটা কি, আমরা চেষ্টা করছি যে একটা নিরপেক্ষ তো নয়, কিন্তু একটা যুক্তিবাদী অন্তত মন দিয়ে ইতিহাস হোক, বিজ্ঞান হোক, অর্থনীতি হোক বা রাজনীতি হোক, সবটাকে দেখার একটা চেষ্টা একটু ডেপথে ঢুকে একটুখানি দেখি না, জিনিসটাকে প্রশ্ন করি না, প্রশ্ন করার ইচ্ছেটা বা তাগিদটা বা অভ্যাসটাকে আর একটু জাগরিত করা, এটাই তো চেষ্টা আমাদের। এটাই চেষ্টা আমাদের, যে আপনারা এতজন আছেন এটাই অনেক শক্তি দেয় এবং একটা আশা যোগায় যে হ্যাঁ, চারদিকে যা হচ্ছে, চারিদিকে যত রকমের অজ্ঞানতা হোক বা যেটাকে পোলারাইজেশন বলে সেগুলো হোক, সাম্প্রদায়িকতা হোক, সব রকমের সব কিছুর বাইরে গিয়ে অন্তত কিছু লোক তো আছেন যারা আমাদের সাথে জুড়ছেন বা যারা আমাদের সাথে এই জার্নিটাতে আছেন, যারা এখনও বিশ্বাস করেন যে হ্যাঁ, কিছু জিনিসকে একটু ডেপথে দেখলে পরে বা একটু প্রশ্নের দৃষ্টিতে দেখলে পরে সেটার একটা মূল্য আছে। তো ভবিষ্যতের জন্য একটু আশা বৃদ্ধি পায় এই আর কি। সো আজকের এপিসোড এখানেই শেষ করব। তার আগে প্রেমাশিস যেটা বললো সেটাকে আরেকটু কনক্লুড করে আমরা বারবার বলি, বিভিন্ন সময় আমিও বলেছি, প্রেমাশিসও বলেছে, যে প্রশ্ন তোলার যে অভ্যেস, এটাকে যদি বৈঠকে একটুখানি বাড়িয়ে দিতে পারে মানুষের মধ্যে, বা সেটা যদি কন্ট্রিবিউট করতে পারে টুয়ার্ডস দ্য সোসাইটি, দ্যাটস আওয়ার আইডিয়া। আর প্রশ্ন শুধু করলেই হবে না, সঠিক প্রশ্ন করার জন্য নিজেকে বারবার প্রশ্ন করতে হবে। সেই প্রশ্নটা করার জায়গাটা যদি তৈরি হয়, তাহলে আমার মনে হয় আমাদের প্রশ্নগুলো ঠিক কি ভুল, বা কোন প্রশ্নের কোন উত্তরটা আমি নেব, কোন উত্তরটা নেব না, বা কে আমাকে ভুল উত্তরটা বুঝিয়ে অনেকটা বড় একটা মাথার মধ্যে একটা উত্তর তৈরি করে দিয়েছে, আর আমার মনে হচ্ছে সেটাই সত্যি উত্তর, এই সমস্তর বাইরে একটু বেরোতে পারবো, একটু র্যাশনাল থিঙ্কিং, যেটা বললো যুক্তিবাদী জায়গা থেকে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। পরের এপিসোডটা উইল বি ভেরি ইন্টারেস্টিং, কারণ পরের এপিসোডটা হবে লাইভ। আমরা লাইভ এপিসোড করবো আপনাদের সঙ্গে, আগে থেকেই বলে রাখলাম। আপনারা এমনিতেই প্রিমিয়ারে অনেকেই থাকেন, সেদিন কিন্তু ডিরেক্টলি আমাদের সঙ্গে কথাবার্তা হবে, আপনারা যা কমেন্ট করবেন আমাদের সঙ্গে ডিরেক্ট আপনাদের ইন্টারাকশন হবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।